সকলকে নমস্কার। সাহিত্যিকা আয়োজিত রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি ও সংস্কৃতি শীর্ষক পাঠচক্রের একাদশ পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে আমরা বক্তা হিসেবে পেয়েছি শ্রী দেবাশিস বিশ্বাসকে। ওনার বক্তব্যের বিষয় রাষ্ট্র, শিক্ষা সংস্কার ও নয়া উদারনীতি। শ্রী বিশ্বাস অর্থনীতিতে স্নাতকোত্তর, পেশাগত জীবনে প্রথম দিকে সরকারি কর্মকর্তা ছিলেন ও পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কর্মরত। রাজনৈতিক অর্থনীতি, সাংস্কৃতিক পাঠচর্চা ও ইতিহাস সহ নানা বিষয়ে তার আগ্রহ রয়েছে। দেবাশিস বাবুকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। দেবাশিস বাবুর কাছে যাবার আগে শ্রোতা এবং দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে কেউ বক্তৃতা চলাকালীন মাইক অন করবেন না অথবা স্ক্রিন শেয়ার করবেন না, তাহলে বক্তার বক্তব্য রাখতেও সুবিধা হবে এবং আমাদেরও মানে বাকি শ্রোতাদেরও শুনতে সুবিধা হবে। আর বক্তব্য চলাকালীন কারোর যদি কোনো প্রশ্ন ওঠে কারোর মনে, তাহলে দয়া করে আমাদের চ্যাট বক্সে লিখে দেবেন। বক্তৃতার পরে আধ ঘন্টার একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেই সময় প্রশ্নগুলি সরাসরি আমরা বক্তার কাছে পৌঁছে দেব। আর প্রশ্ন উত্তর পর্বে কারোর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে আপনারা প্রশ্ন করবেন সরাসরি বক্তাকে। আমি আর সময় নেব না, আমি সরাসরি দেবাশিসদার কাছে চলে যাই। দেবাশিসদাকে অনুরোধ করব আপনার বক্তৃতা শুরু করবার জন্য। দেবাশিসদা। দীপ্রকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সাহিত্যিকাকে। বস্তুত মানে আমার জীবনে প্রথমে পাবলিক লেকচার অ্যারেঞ্জ করার জন্য, কারণ মানে এর আগে আমি যখনই বলেছি সেটা হয় কলেজ শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অ্যাড্রেস করতে হয়েছে নানা ইস্যুতে, কিন্তু এরকম যে বিভিন্ন মানুষজন আছেন মানে এরকম একটা জায়গাতে আমি প্রথম মানে বলার সুযোগ পেয়েছি এবং আমি এই জন্য সাহিত্যিকাকে আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেটা মানে বলার মানে সেটা হচ্ছে আমি মানে যেটা দিয়ে আমি শুরু করতে চাই যে এর আগে সাহিত্যিকা তো মানে অনেক পাঠচক্র করেছে এবং তার মধ্যেই নয়া উদার নীতি এই কথাটি অনেকবার এসছে। বস্তুত এর আগে অধ্যাপক প্রণব বসু যে দুদিন করেন তার মধ্যে এই নয়া উদার নীতি কথাটা অনেকবার এসছে। তারপরে অধ্যাপক অঞ্জন চক্রবর্তী যেদিন বলেন সেদিনও এসছে। এখন এই মানে আমি মানে মূল বিষয়টায় যাওয়ার আগে আমি একটা কথা পরিষ্কার করতে চাই যে নয়া উদারনীতির অনেকগুলি ভাষ্য আছে এবং অনেকগুলি দিক আছে। আমি আজকে সেই ভাষ্যগুলির মধ্যে বা দিকগুলির বিভিন্নতার মধ্যেই মানে একদমই যেতে চাই না, বরং হচ্ছে নয়া উদারনীতির যে বিশেষ একটি দিক, কোন দিকটি আমি সেখানে আসছি, সেই দিকটি কিভাবে আমাদের শিক্ষা সংস্কারের সাথে জড়িত এবং সেই দিকে তাকিয়ে কিভাবে শিক্ষা সংস্কারগুলি হচ্ছে সারা পৃথিবী জুড়েই হচ্ছে, আমি সেই বিষয়টাই একটু আলোচনা করার চেষ্টা করব। নয়া উদারনীতি যে দিকটি নিয়ে আজকে আমরা মানে আমি মূলত বারে বারে সেখানে আমি ফিরে আসবো, সেটা হচ্ছে যে নয়া উদারনীতির একটা খুব গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে যে নয়া উদারনীতি দাবি করে যে ব্যক্তি স্বাধীনতা রক্ষার্থে নয়া উদারনীতি সর্বপ্রথম, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা রক্ষাই নয়া উদারনীতির মূল স্লোগান। মার্গারেট থ্যাচার 70-এর দশকে একটি বক্তৃতা দেন। আমরা যেটাকে বলতে পারি যে এই নয়া উদারনীতির এই স্লোগানের ওইটা হচ্ছে জিস্ট মানে সারমর্ম, যেখানে মার্গারেট থ্যাচার খুব পরিষ্কার ভাষায় বলেন যে আমরা যে কমিউনিটিতে বিশ্বাস করি, মানব সমাজ ইত্যাদি, এই সমস্ত কথাগুলো মিথ, এসব কথা কিছু হয় না। আসলে ব্যক্তি এবং তার পরিবার এবং তাদের ওয়েলফেয়ার, তার সঙ্গে সরাসরি রাষ্ট্রের সম্পর্ক, এইটার উপরটাই দাঁড়িয়ে আছে হচ্ছে সাধারণভাবে অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা। যে ব্যক্তি, অর্থাৎ যে আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে অনেকগুলো ব্যক্তি মিলিয়ে একটি সংগঠন, একটি সমাজ তৈরি হয়, সংগঠন তৈরি হয়, এই জাতীয় সমাজ সংগঠনের কোনো অস্তিত্ব নেই নয়া উদারনীতিতে। সেখানে সবচেয়ে সত্যি হচ্ছে ব্যক্তি, এবং এই ব্যক্তিদের যেহেতু চিন্তা ভাবনাগুলো আলাদা আলাদা,
ফলত তাদের স্বাধীনতা চিন্তাও আলাদা, এবং সেই স্বাধীন চিন্তাগুলোকে কতটা সেই স্বাধীন চিন্তাগুলোর রক্ষাকর্তা হিসাবে নয়া উদারবাদ নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। খুব একটা আকর্ষণীয় কথা যে ব্যক্তি স্বাধীনতার সর্বোচ্চ রক্ষক। আমি যেটা পরে আস্তে আস্তে যেখানে আমি মানে বলবো যে জায়গাটা, যে এই যে ব্যক্তি স্বাধীনতা স্লোগানের পেছনে আসলে দুটো উদ্দেশ্য সম্ভবত কাজ করতে পারে। তার মধ্যে একটি উদ্দেশ্য যে কিছুতেই সমাজবদ্ধ না হতে দেওয়া, কারণ সমাজবদ্ধ হলেই, সংঘবদ্ধ হলেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, মানে অর্থাৎ অপর চিন্তার জন্ম নেয়। আর দ্বিতীয় দিকটি হচ্ছে যেটা রাষ্ট্রের দিক থেকে সরাসরি খুব মানে লাভজনক, সেটা হচ্ছে যে যত ব্যক্তি বিচ্ছিন্ন থাকবে তত হচ্ছে গভর্নেন্সের সুবিধা। আপনারা অনেকেই হয়তো পড়েছেন, একজন মানে আমেরিকার এক জাপানিজ আমলা ছিলেন ফ্রান্সিস ফুকুয়ামা, তার একটি বিখ্যাত বই দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। সেখানে তিনি একটি ভবিষ্যতের আমাদের অবস্থা হবে তার একটি চিত্র আঁকার চেষ্টা করছেন। এইটা আমরা যখন নাকি এমএসসি ছাত্র, সেও বহু যুগ আগে, তখন এইটা আমরা মানে এই বইটার কথা আমরা শুনি এবং বইটা আমরা কিছু কিছু পড়ার চেষ্টা করেছিলাম। সেখানে তিনি বলছেন যে এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে ফর্ম, এটাই হচ্ছে একটি সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা, মানে এরপরে আর রাষ্ট্র ব্যবস্থা আর কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আর ইতিহাস নেই, মানে ইতিহাস এখানেই শেষ। এবং মানুষের মানে সামাজিক ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বা মানুষ কিরকম হতে চলেছে, যে প্রত্যেকের একটি কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারটাই তার মাধ্যম, তার যোগাযোগের মাধ্যম, তার বাজার করার মাধ্যম, তার শিক্ষা পাওয়ার মাধ্যম, তার শিক্ষা দেওয়ার মাধ্যম, সবকিছুর মাধ্যম সেই কম্পিউটার। অনেক বছর আগে তখন আমাদের এটা অবিশ্বাস্য মনে হলেও এখন কিন্তু কথাটা প্রায় সত্যি হতে চলেছে। বিশেষত আর একটু পরে আমরা দেখব যে যত এই প্যান্ডেমিকের ওয়েভ এবং প্যান্ডেমিকের প্রভাব এবং প্যান্ডেমিকের ভয় বাড়ছে, তত কিন্তু আমরা এই অনলাইন এবং একটা ফ্র্যাগমেন্টেড জীবনযাত্রায় আমরা তত অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো নয় উদার আমি নয় উদারনীতি না বলে নয় উদারবাদ বলাটাই পছন্দ করি, কারণ আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে নয় উদারবাদ আসলে একটি কৌশল, যে কৌশলে আমি শাসন করতে পারবো। এখন সেই কৌশলটা নট নেসেসারিলি যে এটা একটি বুর্জোয়া রাষ্ট্রই করবে, মানে এটি একদম মানে অন্য ধরনের যে রাষ্ট্রগুলির কথা বলা হয়, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র এটা করতে পারে। অর্থাৎ আমি মানুষের চিন্তাকে আমি নিয়ন্ত্রণ করব। একটা বই আমি সম্প্রতিকালে আমি একদম খুব সম্প্রতি পড়েছি, তাতে করে একটি গাড়ি কোম্পানি, মানে জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা, যে এই যে কার প্রোডাকশন প্রসেস, তার 20% মাত্র কম্পিউটারাইজড, তার 80% কিন্তু মানুষ দ্বারা নিয়ন্ত্রিত। এটা আমাদের খুব অবাক করে। কিন্তু টয়োটা স্লোগান বা টয়োটা যে কর্তৃপক্ষের কৌশল হচ্ছে ইউ অটোমেট দ্য হিউম্যান মাইন্ড। তুমি যখনই হিউম্যান মাইন্ডকে তুমি অটোমেট করছো, তখন তুমি যেই তাদের মনকে নিয়ন্ত্রণ করছো, তখন তুমি আরো বেশি তোমার যে অভীষ্ট লক্ষ্য সেখানে তুমি আরো দ্রুত তুমি পৌঁছাতে পারবে। আমি নয় উদারবাদের আলোচনাতে আর বেশি একদম যাব না। আমি এই নয় উদারনীতি খালি কোন দিকটি নিয়ে আলোচনা করবো সেটা আমি বললাম। মানে আমি এবার সরাসরি আমি শিক্ষার ক্ষেত্রে আমি চলে যাই। রেনেসা যদি আমরা রেনেসা শব্দটাতে কারোর আপত্তি থাকে সে অন্য কথা, কোট আনকোট রেনেসা বলে যেটাকে আমরা বলি, ইউরোপীয় রেনেসা। তারপরে শিক্ষার ক্ষেত্রে একরকম অবস্থা কিন্তু দীর্ঘদিন চলছিল, সেটা হচ্ছে শিক্ষাতে মেরিটোক্রেসি, যুক্তিবোধ, এইগুলোকে খুব এনকারেজ করা হতো, মুক্ত চিন্তাকে খুব এনকারেজ করা হতো। এবং এটা দেখবেন যে আমাদের দেশে খানিকটা ছিল তো বটেই, এবং বিদেশে অমুক স্কুল অফ থট, তমুক স্কুল অফ থট, অর্থাৎ মানে শিক্ষা মানে একটি নির্দিষ্ট জিনিস পড়া না, শিক্ষা মানে বিভিন্ন চিন্তাকে আস্তে আস্তে ডেভেলপ করা, সেই বিভিন্ন চিন্তার
উপরে ভিত্তি করে বিভিন্ন স্কুল অফ থট তৈরি হয়েছিল। আমি অর্থনীতির ছাত্র। শিকাগো স্কুল একটি অন্যরকম অর্থনীতিতে বিশ্বাস করে, এরকম প্রচুর স্কুল, কেমব্রিজ স্কুল অন্যরকম অর্থনীতি। ফলত লিবারেল যে শিক্ষা পদ্ধতি ছিল তাতে উচ্চশিক্ষা, মানে আমি যেহেতু উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছি প্রশাসনে, মানে আজকের আলোচনাটা মূলত উচ্চশিক্ষা নিয়ে, মূলত কেন শুধুমাত্র উচ্চশিক্ষা নিয়ে। উচ্চশিক্ষায় একরকম স্বায়ত্ত শাসন কিন্তু সারা পৃথিবীময়ই প্রায় চলতো, যে সিলেবাসে কি রকম করে পড়াবো, কি রকম করে পরীক্ষা নেবো, ক্লাস কি রকম করব, এই সবটাই কিন্তু প্রায় ইউনিভার্সিটি বা কলেজগুলো বা যেগুলো হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলো ঠিক করতো। কারণ এর মূল লক্ষ্যটা ছিল মেধাকে, মুক্ত চিন্তাকে প্রাধান্য দেওয়া। সেইটা যেখান থেকে যেভাবে এই মেধা বেরিয়ে আসে, যেখান থেকে মুক্ত চিন্তা বেরিয়ে আসে। এবং এইটা অবশ্যই দেখা গেছে যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলি, সেই বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু সবসময় কেবলমাত্র যেটা কোট আনকোট ওই সিলেবাসের পড়াশোনায় থাকেনি। অনেক রকম প্রায় প্রতিটা প্রতিবাদ আন্দোলনেরই কিন্তু তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। কারণ বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে অন্য চিন্তা এক্সারসাইজ করার একটা সুযোগ ছিল। স্টেট দেখবেন যে এখন ইদানিং যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত তারা জানেন যে ন্যাক, NIRF মানে বিভিন্ন র্যাঙ্কিং হয়েছে, তারা কলেজ ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্ক করছে, পয়েন্ট দিচ্ছে। এটা কিন্তু আগে কখনো ছিল না, যে এই বিশ্ববিদ্যালয় ভালো, এই কলেজটা ভালো, সেইটা মাপবার কোনো, মানে এটা একটা জেনারেল পাবলিক পারসেপশন ছিল, কিন্তু এই মাপকাঠি আছে এটা মাপবার এরকম কিন্তু কিছুই ছিল না, কখনোই কিছু ছিল না। পাবলিক পারসেপশন ছিল যে অমুক কলেজটা ভালো, তমুক কলেজটা ভালো, কিন্তু এইভাবে মাপকাঠি, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেই মাপকাঠির ওপর নির্ভর করে রাষ্ট্র সেখানে কিভাবে, রাষ্ট্র তার নীতি অর্থাৎ রাষ্ট্র তাকে কিরকম ফান্ডিং করবে সেইটা ঠিক করছে, এরকম কিন্তু আগে কখনোই ছিল না। কিন্তু এই মানে জবে থেকে আমাদের এই নয়া উদার নীতি, এই শিক্ষা সংস্কারগুলো সারা পৃথিবীতে শুরু হলো, সেখানে কিন্তু এই জায়গাটা পুরোপুরি পাল্টে গেল। আমি ডিটেইলি একটু পরে আসবো। এই মানে নয়া উদারনীতি ভিত্তিক যে শিক্ষানীতি, সেখানে দেখবেন যে কোন ইনস্টিটিউট ভালো, কোন ইনস্টিটিউট মন্দ, সেটা মাপার জন্য একটি নির্দিষ্ট মাপকাঠি তৈরি আছে। আপনারা যারা ন্যাক সম্বন্ধে ওয়াকিবহাল, NIRF সম্বন্ধে ওয়াকিবহাল, তারা জানেন যে ভারতে এই র্যাঙ্কিংগুলো কিরকম হয়, যে কি কি প্যারামিটারের ভিত্তিতে আমরা ইনস্টিটিউশনগুলোকে মাপি। এবং সেটা যদি আমরা আরেকটু মানে মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রচুর প্যারামিটার আছে যার সাথে কোনো শিক্ষার কোনো সম্পর্ক নেই, যেটাকে আমরা শিক্ষা বলে ভাবতাম। এই প্যারামিটারগুলোর সঙ্গে, সবকটার সঙ্গে একটা বড় অংশের সাথে সেই শিক্ষার কোনো সম্পর্ক নেই। আমি একটা ছোট্ট এক্সাম্পল আর কি এখনই দিচ্ছি। ধরুন যে আমার শিক্ষার শেষে কজন চাকরি পাচ্ছে, মানে এইটা একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনকে মানে মাপবার ক্ষেত্রে, সে কতটা ভালো কতটা মন্দর ক্ষেত্রে, এখান থেকে পড়ে কজন চাকরি পাচ্ছে, এটা কিন্তু কখনো ছিল না। ইনফ্যাক্ট JNU-তে বেশ কিছু বছর পর্যন্ত ইকোনমিক্স ডিপার্টমেন্টে কোনো প্লেসমেন্ট সেল ছিল না, কিন্তু আজকাল এটা ধরেই নেওয়া হয় যে প্লেসমেন্ট সেল থাকবে, এবং প্লেসমেন্ট সেল না থাকলে পাবলিক পারসেপশনই হয়ে গেছে যে এই ইনস্টিটিউটটা কিরকম, এর কোনো প্লেসমেন্ট সেল নেই পিজিতে। ফলে তো এই যে শিক্ষার পরিবর্তনগুলো, শিক্ষার যে মাপকাঠিগুলো পরিবর্তন, শিক্ষার পারসেপশনে পরিবর্তন, এই পরিবর্তনগুলো কেমন, কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, এটা হচ্ছে আজকে আমার বলার একটা দিক। আর দ্বিতীয় দিক, যেটা আমরা খুব বাড়াবাড়ি দেখতে পাচ্ছি এই আমাদের এই প্যান্ডেমিক যুগে, সেটা হচ্ছে এই অনলাইন শিক্ষা। অনলাইন শিক্ষা আমি যেটা বলতে চাইছি, এটা কিন্তু এরকম মনে করার কোনো কারণ নেই যে আমার এই প্যান্ডেমিকের সময় হঠাৎ করে একটা অনলাইন ডিজাইনটা দেওয়া হলো। অনলাইন ডিজাইন আমি যদি ভারতের কথা বলি, তাহলে এই পরিকল্পনা প্রায় 2000 সাল থেকে হচ্ছে, এবং ইউজিসির যে বিভিন্ন সময় যে বিভিন্ন ইনস্ট্রাকশন দেন, তার গাইডলাইন দেন,
তাতে দেখবেন যে 2012-13 সাল থেকে ইউজিসি যে ধরনের গাইডলাইন দেওয়া শুরু করেছেন, যে তাতে করে ক্রমশই অনলাইন শিক্ষা প্রাধান্য পাচ্ছে। প্যান্ডেমিকটা সেই অনলাইন শিক্ষাটাকে আরো পাকাপোক্ত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে মাত্র। কিন্তু এই প্যান্ডেমিকের জন্য কিন্তু অনলাইন শিক্ষা আসেনি। এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। অর্থাৎ আমি কি পড়ছি আর কিভাবে পড়ছি, এই দুটো দিকই কিন্তু আমাদের যে নতুন ধরনের যে শিক্ষা সংস্কার তার আওতায় আসছে। মানে আমি আমার কাজের সুবিধার জন্য, এবং যেহেতু আমাদের আমাদের মানে একটা ভারতবাসীর একটা বড় অংশের সবচেয়ে আগ্রহের দেশ আমেরিকা, আমরা মানে মানে বিদেশ যেতে চাইলে বেশিরভাগ মানুষ আমরা আমেরিকায় যেতে চাই, এবং হচ্ছে যে আমেরিকা নিয়ে আমাদের আগ্রহ থাকে। ধরুন যখন নাকি আমেরিকার ইলেকশন হয়, তখন আমাদের যা আগ্রহ, আমাদের পেরুর ইলেকশন নিয়ে আমাদের তার আগ্রহের মানে একাংশ থাকে না। এটার বিভিন্ন কারণ আছে, আমি সেই কারণে আসতে চাই না। ফলত আমি আর কি আমার আজকের আলোচনার জন্য আমি একটু আমেরিকার শিক্ষা সংস্কারের পাশাপাশি, মানে ভারতের শিক্ষা সংস্কারের পাশাপাশি আমি আমেরিকার শিক্ষা সংস্কার নিয়েও একটু আলোচনা করব। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে এই ধরনের শিক্ষা সংস্কারগুলি কেবলমাত্র এই দুটি দেশের ক্ষেত্রেই আবদ্ধ আছে। আপনারা যে কেউ একটু নেট ঘাটলেই দেখবেন যে সারা পৃথিবী জুড়ে এই একই ধরনের শিক্ষা সংস্কার চলছে, এবং তার প্রতিরোধ হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এটা আফ্রিকায় চলছে, এশিয়ায় চলছে, ইউরোপে চলছে। এই নয়া উদারনৈতিক যে শিক্ষা সংস্কার, এটা সারা পৃথিবী জুড়ে চলছে। ভারতের ক্ষেত্রে এই সংস্কারগুলো একটু পরে শুরু হয়েছে। একটু পরে শুরু হওয়ার একটা বড় কারণ যে হচ্ছে আমাদের ক্ষেত্রে যে 1947 সালের পরে যেরকম রাষ্ট্রীয় কাঠামো ছিল, যে রাষ্ট্র ছিল একটা বড় অভিভাবকের মতো, যে আমাদের প্রায় জীবনের সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের কিছু না কিছু একটা বলার ছিল। যে আইন মানে হচ্ছে আমাদের যে ট্যাক্স পেয়ার, আমাদের খুব একটা মানে মানে এই মানুষ সংবিধান মেনে চলছে, এই এই যে পার্লামেন্ট, এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, মানে এর প্রতি যেভাবেই হোক যে আমাদের সমাজে একটা অন্যরকম একটা সেইগুলোকে আমরা গুরুত্ব দিতাম। এই চাকরির ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তো বটেই। এছাড়া এই যে সংবিধান, কোর্ট, এইগুলোকে আমরা 1947 সালের পরে খুব গুরুত্ব দিয়েছি। এগুলোকে আমরা প্রায় মানে আমাদের জীবন হিসাবে এগুলো ছিল। তখন দেখবেন যে মানে একজন পার্লামেন্ট, আমি কাউকে আমি ইয়ে করছি না, কিন্তু একজন পার্লামেন্টেরিয়ান বা একটা কোর্ট অর্ডার যে আগে একটা কোর্ট অর্ডার মানা হচ্ছে না, মানে এটা ভাবা যেত না। কিন্তু এখন দেখবেন এটা সর্বক্ষেত্রে দাঁড়িয়ে যে কোর্ট অর্ডারটাকে কেউ খুব একটা যে কোর্ট অর্ডারটার গুরুত্ব, মানে কোর্ট অর্ডারটা না মেনেও যে থাকা যায়, মানে মানে অর্থাৎ এই সাংবিধানিক যে ইনস্টিটিউশন গুলো, এগুলো কিন্তু ধাক্কা খেতে খেতে অনেকটা এসে মার্জিনে পৌঁছে গেছে। মানুষও কিন্তু পার্লামেন্ট, কোর্ট এইগুলোকে যে 1947 বা তারপরে দীর্ঘ সময় যতটা মূল্য দিত, এখন কিন্তু মানুষ কিন্তু এই আইন কানুন ইত্যাদির থেকে অনেক বেশি মূল্য দিচ্ছে আমি কি পাচ্ছি, আমার কি হচ্ছে। মানে আইন কানুনের থেকে কিন্তু এইটা বেশি গুরুত্ব পাচ্ছে, যে হ্যাঁ ঠিক আইন তো হলো, কিন্তু আর আমি কি পেলাম, আমি সেখান থেকে আমি কি পাচ্ছি, মানে আইন মেনে চলা, মানে আইন মেনে চললে আর আমি কি পাচ্ছি। আমরা ক্রমশ দেখব যে হচ্ছে যে ভারতে যে এই জায়গাটা বিশেষত স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে, আমরা যদি একটু একটু ইয়ে করে নিই যে আমাদের 1990-90 আগে যে কলকাতার, আমি যদি কলকাতা শহরের কথা বলি, এই বিড়লা হসপিটাল, বেলভিউ হসপিটাল, এরকম খান 2-3 মানে বড় হসপিটাল ছাড়া কোনো প্রাইভেট মানে হসপিটাল ছিল না। শিক্ষা তো ছিলই না, কোনো কলেজ ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি আমরা মানে 10-15 বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম না পশ্চিমবঙ্গে। সবটাই হচ্ছে স্টেট ফান্ডেড। তারপরে দেখা গেল যখন নাকি আস্তে আস্তে প্রাইভেট গুলো আমরা শুনতাম যে আস্তে আস্তে বম্বের দিকে, পুনেতে হচ্ছে, ব্যাঙ্গালোরে হচ্ছে, এখন কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 17টা মতো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, এবং প্রাইভেট কলেজ তো শেষই নেই, প্রচুর প্রাইভেট কলেজ, এবং সেটাকে কিন্তু আমরা খুব মেনে নিয়েছি, খুব অ্যাকসেপ্ট। মানে এই নয় যে এখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটি হলে, প্রাইভেট কলেজ হলে চমকে উঠি, এবং সঙ্গে এটাও নয় যে হচ্ছে আগে যেমন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির মান নিয়ে আমরা এরকম নাক কুচকাতাম, এখন কিন্তু ভারতে বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, যার আমি নাম করতে চাই না, যে সেখানে তাদের ছেলে মেয়েকে দিতে বাবা মারা বেশ আগ্রহী,
বেশ আগ্রহী, ফলে তো প্রাইভেট ইউনিভার্সিটি সম্বন্ধে সেই ছুতমার্গিটাও নেই। আরেকটি কাজ আমি যেটা আমি আমি একটুখানি উল্লেখ না করে পাচ্ছি না, এই যে স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের এখন মধ্যবিত্তরা আমরা কজন সরকারি হসপিটালে যাই? মানে আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে প্রাইভেট হসপিটাল ভালো। এই যে একটি পাবলিক পারসেপশন, এখন এই পারসেপশন কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেগুলো অন্য কথা, কিন্তু শিক্ষার ক্ষেত্র কিন্তু এই রকমই একটা পারসেপশন তৈরি হয়েছে। এটা তৈরি হতে সময় লেগেছে। এটা যদি যখন আমাদের জবে থেকে মোটামুটি বলা হয় যে 1990 এর পর থেকে আমাদের মুক্ত অর্থনীতিটা আরো প্রসারিত হলো, সেই মুক্ত অর্থনীতির সঙ্গে সঙ্গেই কিন্তু যে শিক্ষা বা স্বাস্থ্যের মানে প্রাইভেটাইজেশনটা কিন্তু তৎক্ষণাৎ হয়ে যায়নি। এটার একটা বড় কারণ আমার মনে হয় যে তখনই যদি এটা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি তখন এটা একটা মানে চাপিয়ে দেওয়া জিনিস বলে ধরা হতো এবং এর বিরুদ্ধে একটা বিক্ষোভ হওয়াটাও খুব স্বাভাবিক ছিল। ফলে তো তারপরে যে দীর্ঘ 20 বছর 30 বছর ধরে যে মানুষের মনন পরিবর্তন হয়েছে, ফলত এখন যখন নাকি এই প্রাইভেটাইজেশন গুলো হচ্ছে, এখন কিন্তু এগুলো আমাদের কাছে আর অস্বাভাবিক লাগছে না। আমি আমাদের অধ্যাপক অঞ্জন চক্রবর্তী মানে এখানেই বক্তৃতা দিয়ে গেছেন একটা ইয়েতে, তো অঞ্জনদার একটা বই আছে এই বিষয়ে, আপনারা মানে যে কেউ পড়ে নিতে পারেন, খুব চমৎকার। যে একটা সোসাইটিকে তৈরি করা হয়েছে, যে 20 বছর 30 বছর ধরে সোসাইটিকে তৈরি করা হয়েছে, যাতে যখন না নিউ লিবারাল রিফর্মস গুলি আসবে সেগুলো যেন প্রতিরোধের সম্মুখীন না হয়, সেটা যেন সেই 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 মানুষ মনে করে আরে এটা তো আমার জন্যই হচ্ছে, এটা আমার এতে ভালো। ঠিক শিক্ষা সংস্কারগুলো আমি যেটা বলতে চাইছি বা যেটা আমি পরে বলবো, যে শিক্ষা সংস্কারগুলো কিন্তু এইভাবেই এসছে। যে শিক্ষা সংস্কারগুলো এখন যেভাবে আসছে, এমন করে আসছে যে এখন মানুষের মন অনেক প্রস্তুত, তো মানুষের কাছে এমন করে আসছে যে মানুষ মনে করছে আর কি এটাই আমার ভালো। এখন সেটা কি ভালো কি খারাপ সেখানে আমি আর একটু পরে আসছি, বা তার লং টার্ম এটাই বাকি। নিউ লিবারাল শিক্ষা ব্যবস্থা, নিউ লিবারাল রিফর্ম, এটা সারা পৃথিবী জুড়ে মানে এখন মানে মানে আমাদের যখন নাকি মোটামুটি সারা পৃথিবী জুড়ে একটা মানে বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা আছে, সব জায়গায় মোটামুটি দুটি তার লক্ষ্য। একটা হচ্ছে যে এর কন্টেন্টটাকে এমন করে তৈরি করা, যে সিলেবাসটাকে এমন করে তৈরি করা যে যাতে কর্পোরেট সেক্টরের কাছে একটা স্টেডি ফ্লো অফ হিউম্যান রিসোর্সে সাপ্লাইটা তৈরি হয়। যে কর্পোরেট সেক্টর যেরকম শ্রমিক চাইছে, যেরকম কর্মচারী চাইছে, সেইভাবেই যেন শিক্ষাক্ষেত্রগুলো শ্রমিক আর কর্মচারী তৈরি করতে পারে। আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য সোসাইটি, যে মানুষ যত ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, যত অপর চিন্তা জন্মাবেন না, তত হচ্ছে একটা রাষ্ট্রের পক্ষে শাসন করার সুবিধে। ফলত এই যে দুটো জিনিস আমার মনে হয়েছে, যে দুটো লক্ষ্য থেকে কিন্তু এই এই যে নিউ লিবারাল রিফর্মস ইন এডুকেশনটা মূলত এসছে। নিউ লিবারাল দেখবেন যে যেখানে হচ্ছে আমাদের এখানে তো সিলেবাস ইউজিসি মানে সম্প্রতি মানে বছর 4 আগে মানে একদম মানে আগাপাস্তরা চেঞ্জ করেছে, এবং তার যদি আপনারা কেউ মানে ভূমিকাগুলো দেখেন তখন সেই সিলেবাসটা চেঞ্জ করছে। সেই ভূমিকা দেখলেই একদম পরিষ্কার বুঝতে পারবেন যে সিলেবাস কন্টেন্ট এমন হতে মানে এমন তারা করছেন যেন সামাজিক চিন্তা ভাবনাগুলো যে শুধু মার্কেট সিগন্যালকে সে বুঝতে পারে বা মার্কেট সিগন্যালের প্রতি রেসপন্সিভ হয়, যে হচ্ছে কখন কোন চাকরির সম্ভাবনা, তাহলে আমি সেই পড়তে যাব, এই দিকে তাকিয়ে আমার মানে হিউম্যান রিসোর্স প্ল্যানিং বা শিক্ষার কন্টেন্ট ডেভেলপ হচ্ছে। মানে আমি ভূমিকাটা বড় হয়ে গেল, আমি এবারে মূল ইয়েতে আসছি যে এই দুটো বিষয়, এই যে শিক্ষার কন্টেন্ট পাল্টানো এবং এই যে শিক্ষাকে ক্রমশ হচ্ছে অনলাইনে ঠেলে দেওয়া, অর্থাৎ ডিরেক্ট হিউম্যান ইন্টারাকশনকে একদম কমানো, এই দুটো যে কৌশল, এইটা আমেরিকাতে কিভাবে আর কবে নাগাদ শুরু হলো। এটা 1983 সালে আমেরিকায় একটা রিপোর্ট বেরোয়, এই নেশন অ্যাট রিস্ক। এই নেশন অ্যাট রিস্কের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমেরিকার যিনি শিক্ষামন্ত্রী, মানে ওখানে তো শিক্ষা সচিব বলা হয়, মানে মানব সম্পদ সচিব, তিনি একটা জায়গাতে বলেন যে there is something wrong with our education system। বলেন যে আমাদের পাবলিক পারসেপশনে এডুকেশন সিস্টেম সম্বন্ধে ভালো না। কারণ এর আগে আমেরিকার যে টেকনোলজির দিক দিয়ে, গ্লোবাল বিজনেসের দিক দিয়ে যে
আমেরিকা সর্বাগ্রে ছিল, এখন দেখা যাচ্ছে যে হচ্ছে আমেরিকাকে ক্রমশ চায়না এবং ইউরোপের দেশগুলো পেরিয়ে যাচ্ছে। এবং এই তার মানে আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা কোথাও গন্ডগোল হচ্ছে, যে আমরা শিক্ষা আমাদের ঠিক পথে নেই। কারণ শিক্ষা ঠিক পথে থাকলে হচ্ছে আমাদের এই কাণ্ডগুলো হতো না। এবং মূলত এইটাকে মাথায় রেখে একটা কমিটি তৈরি করা হয়, যে যে শিক্ষায় কি ধরনের গন্ডগোল আছে তারা দেখবে। আমি সেই কমিটিতে পুরো ডিটেল যাওয়ার আজকে সুযোগ নেই, কিন্তু সেই কমিটির কাছে কি ধরনের মানে কমিটি তো অনেক মানুষের সাথে কথা বলে, অনেক স্তর, তারা কর্পোরেট সেক্টর, আমেরিকান নেভি, আমেরিকান আর্মি যারা এমপ্লয়ার, তাদের সাথে কথা বলেন। যে তাদের দুটো মূল কথা ছিল যে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে শ্রমিক কর্মচারী আমরা পাচ্ছি, যে তারা কেউ এই কাজের জন্য মানে যোগ্য নয়, ফলত তাদের এই ট্রেনিং দিতে আমাদের একটা বিশাল পরিমাণ ট্রেনিং কস্ট পড়ছে। ফলত শিক্ষা এমন হতে হবে যেন আমাদের এই ট্রেনিং কস্টটা কম। এবং সেই রিপোর্টের ছত্রে এটা আছে যে বলছে যে আমাদের এর যে হায়ার এডুকেশন এই এত বড় কস্ট ইনকার করে, যেখানে স্টেট এতটা খরচ করছে, সেখানে তারা যে বিষয়গুলি পড়াচ্ছে, যে তাতে করে আমরা গ্লোবালি আমরা কম্পিটেন্স হারাচ্ছি। যে তারা পড়াচ্ছে যে হচ্ছে এই আমাদের সেক্স এডুকেশন, তারা পড়াচ্ছে যে হচ্ছে অ্যাডাল্টহুড ম্যারেজ, তুমি ম্যারিড লাইফ তুমি কিভাবে লিড করবে। এবং দেখা যাচ্ছে যে একটা বড় অংশের ছাত্র এমন সামাজিক বিষয় নিচ্ছে, তারা সায়েন্স নিচ্ছে না, অঙ্ক নিচ্ছে না, তারা এমন সামাজিক বিষয় নিচ্ছে যে সেইটার কোনো মানে এমপ্লয়েবল স্কিল নয়। ফলত যতক্ষণ না আমাদের শিক্ষা ঠিক প্রপার এমপ্লয়েবল স্কিল তৈরি করতে পারছে, যেটাকে দিয়ে যে গ্লোবাল নলেজ ইকোনমি তৈরি হচ্ছে, সেইখানে আমাদের দেশ এগিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার একটা গন্ডগোল আছে। মানে শিক্ষার এটাই হচ্ছে শিক্ষার গন্ডগোল। অর্থাৎ আসল শিক্ষা সেটাই, মানে হুইচ ক্যান প্রডিউস এমপ্লয়েবল স্কিলস। এবং শিক্ষা প্রত্যেক ইন্ডিভিজুয়াল সেই ইন্ডিভিজুয়ালের জায়গাটা কিন্তু ওখানেও এসেছিল, যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যা যা স্ট্রেংথ, যা স্কিল আছে, সেটাকে শার্পেন করবে যে গ্লোবাল কর্পোরেট কি চায়, তবে আমাদের দেশ অ্যাজ দ্য নেশন সে এগিয়ে যেতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়গুলো ছাত্ররা পড়ছে, যে সামাজিক বিষয়গুলো ছাত্ররা পড়ছে এবং পড়ে তারা মানে স্কুল কলেজ পাশ করে যাচ্ছে, তাতে করে এমপ্লয়েবল স্কিল তৈরি হচ্ছে না, সেটা তো একটা কথা বটেই। এবং আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। মানে আমরা সবাই জানি যে একটা বড় অংশের মানুষের কাছে চাকরি, এমপ্লয়মেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার রোজগার, লাইভলিহুড। ফলে তো শিক্ষার সঙ্গে যেই প্রথম লাইভলিহুডের কথা উঠলো, যে অর্থাৎ তুমি এইটা করলে তুমি চাকরিটা পাবে, এইটা করলে তুমি কাজটা পাবে, তো তখনই কিন্তু দ্যাট মানে ইমিডিয়েটলি বিকামস দ্য পাবলিক পারসেপশন। এইটা মানুষকে ভাবানো হলো যে দেখো, তুমি তো চাকরি, তোমার তো আসলে দরকার কাজ, তো তুমি তো এইটা করলে তুমি কাজগুলো পাচ্ছ না, তোমাকে কাজগুলো পেতে হলে তোমাকে এইটা পড়তে হবে, এবং আমাদের শিক্ষার কন্টেন্ট ওইভাবে ডেভেলপ করতে হবে। এবং এইটা আমেরিকারটা আমি খুবই ছোট আকারে একটু বলতে চাইছি। আরেকটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমি কিভাবে শিক্ষাটা দেব। আমেরিকাতে আমরা সকলে জানি এডুকেশনাল ডেট একটা বড় সমস্যা। এই যে মানে লোন নিয়ে পড়া, যেটা আর কি সম্প্রতি আমাদের রাজ্যে যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে জিনিসটা চালু হয়েছে। এডুকেশন লোন আমেরিকাতে বহুদিনের পুরনো জিনিস, এবং এই এডুকেশন লোন একটা মানে বড় সমস্যা। এডুকেশন লোনের বিরুদ্ধে বা হচ্ছে এডুকেশন লোনটা কমবে এরকম যে কোনো স্টেপ যদি স্টেট নেয়, তবে সেটা একদম মানুষ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওয়েলকাম করবে। সেই লোনটাকে কমানোর জন্য যে প্রেসক্রিপশনটা ওখানে আসলো, সেটা হচ্ছে অনলাইন শিক্ষা। অনলাইন শিক্ষার ক্ষেত্রে তারা যে লজিকটা দিলেন, একটা হচ্ছে যে শিক্ষার খরচ কমে যাবে, আরেকটা হচ্ছে যে তুমি হচ্ছে এই যে জ্ঞান ভান্ডার সব সময় মানে উন্মুক্ত থাকলো, তুমি যখন ইচ্ছা তুমি পড়তে পারবে। মানে মানে বছর 10-15 আগে আমি যে বিশ্ববিদ্যালয়ে আর কি আমি চাকরি করি, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটি থেকে একটি টিম এসেছিল
আমাদের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করেছিল, তখনই তাদের সবচেয়ে গর্বের জায়গা ছিল যে দে আর অফারিং অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন তাদের বক্তব্য কি, যে একটি ছাত্র, তাকে তো দিনে হয়তো তাকে কাজ করতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, ফলত আমরা যদি তার কাছে সেই সুবিধা দিতে পারি, সে যখন চাইবে সে তখন পড়বে, তবে এই শিক্ষার প্রসারটা আরো বেশি হবে, জ্ঞান ভান্ডারটা আরো বেশি উন্মুক্ত হবে। এই দুটো জিনিস যেই বলা হলো যে আর কি এডুকেশন আর লোন কমে যাবে, এবং মানে লার্ন ওয়েন ইউ ক্যান, তুমি যখন চাইবে তুমি তখনই পড়তে পারছো, এই দুটো জিনিস মানে এত অ্যাট্রাকটিভ হলো যে মুহূর্তের মধ্যে আমেরিকাতে অনলাইন এডুকেশনের দরজাটা খুলে গেল। এখন আমেরিকাতে বেশ কিছু নামী ইউনিভার্সিটি আছে যে যারা তাদের মানে প্রথম দুটো সেমিস্টার এডুকেশন এই প্যান্ডেমিকের বহু আগে থেকে তারা কিন্তু খুলে দিয়েছে, এই মানে অনলাইন করে দিয়েছে। অনলাইন করলে দুরকম সুবিধা, একটা হচ্ছে সেই ইউনিভার্সিটিরও খরচ কমে, যে ছাত্র পড়তে যাচ্ছে তারও খরচ কমে, আর সেইটাতে একটা খরচ কমে একটা বড় আকর্ষণ। আরেকটা বড় আকর্ষণ হচ্ছে যে তোমার যখন ইচ্ছা তুমি তখন পড়বে। অর্থাৎ আমি কোনো ক্যাম্পাস তৈরি করতে দিলাম না, আমি কোনো ক্যাম্পাস তৈরি হতে দিচ্ছি না, ক্যাম্পাসের বদলে আমি গোটা শিক্ষার ব্যবস্থাটাকে রাখছি আমি অনলাইন। আর সেই অনলাইন সিস্টেমটাকে প্রমোট করার জন্য আমি যে দুটো যুক্তি বলছি, যে দুটো মানুষের কাছে অত্যন্ত বেশি গ্রহণযোগ্য। মানুষ কিন্তু তখন এই যে আসলে যে ফ্র্যাগমেন্টেড হচ্ছি সেই কথা আমরা বেশিরভাগই আমরা মনে রাখছি না। মানে ধরুন যে আমরা এই যে মানে আমি একটা ছোট এক্সাম্পল দিই, ধরুন যে এই যে বাজারে যাওয়া, যে আমরা যারা মধ্যবিত্ত যারা বাজারে যাই, মানে বাজারে গিয়ে আমাদের যিনি মাছ বিক্রি করছেন কি আলু বিক্রি করছেন তাদের সাথে আমাদের একটা ব্যক্তিগত পরিচয় তৈরি হয়, যেটা আমি যদি শপিং মল থেকে মাছ কিনি, বা আমি ওই আমাদের কি বলে ওই মানে বিভিন্ন যে বিগ বাজারের ওই সমস্ত ডিসকাউন্ট গুলো নেই, যে মানে বুধবার কিনলে 50% ডিসকাউন্টে আমার একটা বিশাল লাভ, কিন্তু তাতে কিন্তু যে ফ্র্যাগমেন্টেশনটা তৈরি হচ্ছে আমরা কিন্তু সেটার প্রতি আমাদের মানে গুরুত্বটা আমরা কম দিই। কারণ হচ্ছে আমরা যে তাৎক্ষণিক যে লাভ, যে হচ্ছে আমরা জিনিসটা সস্তায় পাচ্ছি, বা প্যান্ডেমিকের সময় আমাকে দোকানে যেতে হচ্ছে না। সিএসসি দেখবেন অনলাইনে যদি আপনারা কেউ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন, বড় ডিসকাউন্ট দেয় একটা, বহুদিন ধরে, সে তার সঙ্গে প্যান্ডেমিকের সম্পর্ক নেই। মানে আমরা সবাই সেইটার আকর্ষণে নিই যে আমি 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 অনলাইন দিলে আমি কমে পাবো। কিন্তু মানে এর বিনিময়ে যেটা হচ্ছে যে সিএসসি স্ট্রেট কাট খরচ কমছে, কারণ যে লোকটি কাউন্টারে বসতো তাকে নিয়োগ করতে হচ্ছে না। এছাড়াও যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা কিন্তু ক্রমশ ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছি। যে সিএসসির মানুষটি যিনি আমার বিলের ওখানে বসে যিনি টাকা নিতেন তার সাথে কিন্তু আমার আর কোনো সম্পর্ক হচ্ছে না, অর্থাৎ যে নতুন চিন্তা তৈরি, নতুন কথা আদান প্রদান, এই সবটি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে তো যেটা আকর্ষণীয়, আমি সেই রকম আকর্ষণীয় সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে আমি সেই দুটো জায়গায় আমি হিট করতে চাইছি। একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, আরেকটা হচ্ছে যে কর্পোরেট সেক্টরের জন্য যে রকম শ্রমিক কর্মচারী দরকার, আমি আমার কন্টেন্টের মানে আমার সিলেবাসের মধ্যে দিয়ে আমি সেই রকম শ্রমিক কর্মচারী তৈরি করব। ভারতে এটা বেশ খানিকটা পরে তৈরি হয়েছে। ইনফ্যাক্ট মানে ভারতে প্রথমে উদ্যোগ নেন যখন মনমোহন সিং এর প্রধানমন্ত্রী ছিলেন, তখন মনমোহন সিং একটি স্পেশাল একটি স্ট্যান্ড একটি কমিটি তৈরি করেন, কি এটা স্পেশাল কমিটি না কি আমি ভুলে গেছি। সেই কমিটিকে বলা হয় যে ভারতের শিক্ষা কেমন হবে সেই বিষয়ে রেকমেন্ড করবেন, এবং সেই কমিটির দুজন মুখ্য মানে কর্তা ছিলেন কুমার মঙ্গলম বিড়লা এবং মুকেশ আম্বানি, এবং সেই কমিটির নামটা পপুলারলি হয়ে গেল বিড়লা আম্বানি রিপোর্ট হিসেবে। বিড়লা আম্বানি রিপোর্ট আপনারা বড় রিপোর্ট তো পড়ে দেখতেই পারেন, কারণ ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট নাও। আর কেউ অতটা না পড়তে চাইলেও এর একটা এক্সিকিউটিভ সামারি ওয়েবসাইটে আছে, মানে ইন্টারনেটে আছে, আপনারা যে কেউ দেখে নিতে পারেন। ইনফ্যাক্ট এই তখন থেকে ওই হলো কিন্তু ভারতে নয়া উদারনৈতিক শিক্ষা সংস্কারের শুরু। সেই কমিটি রিপোর্টে আমরা প্রথম দেখি যে এই যে সারা দেশ জুড়ে ইউনিফর্ম কন্টেন্টের কথা বলা হয়, ইউজিসি যেটা গত
5-6 বছর আগে যেটার কথা এসে আর ইউজিসি বললো, যে সারা দেশ জুড়ে একই সিলেবাস কেন বলতো ইউজিসি আগে বা হচ্ছে ওরা কেন বললেন, মানে ওদের কাছে জিনিসটা কি, যে তারা এই সংস্কারগুলোকে এমন করে পোজ করতে চাইছেন এতে যেন একটা মানে মানুষের একটা সুবিধা হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে তার পেছনে আসলে ওই দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে কর্পোরেট সেক্টরকে শ্রমিক কর্মচারী সাপ্লাই, আর দ্বিতীয় হচ্ছে ফ্র্যাগমেন্ট করে গভর্নেন্সটাকে আর কি আরো সহজ করা, রাষ্ট্রের পক্ষে এটাকে গভর্ন করাটা আর কি আরো সহজ করা। ওরা প্রথম বললেন যে আমাদের দু রকম পভার্টি আছে, নলেজ পভার্টি এবং ইনকাম পভার্টি। মানে আমরা যারা অর্থনীতির ছাত্র, মানে এখানে আর অনেককেই আমি আর অর্থনীতির যেতে, আমরা একদম ছোটবেলাতে একটা শিখতাম যে ভিশিয়াস সার্কেল অফ পভার্টি। ভিশিয়াস সার্কেল অফ পভার্টি আমি ওই কুটকাচালির মধ্যে না গিয়ে আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা ছোট শহরে একজনই চোখের ডাক্তার আর একজনই দাঁতের ডাক্তার। এখন ওই চোখের ডাক্তারের মানে দাঁত ব্যথা হয়েছে আর দাঁতের ডাক্তারের চোখ খারাপ হয়েছে। এখন তার মানে কেউ যদি রুগী না দেখতে পারেন, তার মানে চোখের ডাক্তারেরও দাঁত কখনো ঠিক হবে না, তার মানে তিনি রুগী দেখতে পারবেন না, আর ওই দাঁতের ডাক্তারের চোখ ঠিক হবে না। অর্থাৎ আমি বাইরে থেকে একজন নতুন ডাক্তার না আসলে এই অবস্থাটা চলতেই থাকবে সমানে। তো ওরা বললেন মানে এই যে আমাদের দেশে এই যে পভার্টিটা, মানে আসলে পভার্টি আমরা সবসময় দেখে এসেছি অ্যাজ ইনকাম পভার্টি, কিন্তু আসলে আমাদের দুরকম পভার্টি আছে, নলেজ পভার্টি আর ইনকাম পভার্টি। নলেজ পভার্টি থেকে ইনকাম পভার্টি আসে। আমাদের যদি নলেজ না তৈরি হয় তাহলে আমাদের ইনকাম হবে না, সুতরাং আমাদের ইনকাম পভার্টি আসবে। ফলে তো আমাদের প্রথম কাজ হচ্ছে নলেজ পভার্টি থেকে বেরিয়ে আসা। নলেজ পভার্টি থেকে বেরিয়ে আসতে যাওয়ার জন্য ওরা বলেন যে শিক্ষার কন্টেন্ট পাল্টাতে হবে। এই যে পড়ে আসছে এই যে বাবর কেন ইয়ে করেছিলেন, এই যে হিস্ট্রি জিওগ্রাফি, এই যে গতানুগতিক পড়ে আসছে, এটা হবে না। কারণ মানে গ্লোবাল ব্যবস্থাটা পাল্টে যাচ্ছে, গ্লোবাল কর্পোরেট সেক্টরগুলো পাল্টে যাচ্ছে, নলেজ বেসড ইকোনমির দিকে আমাদের নলেজে ইনভেস্ট করতে হবে। সোজা কথা আইটি, যে আমরা যে এই 12-13 সাল নাগাদ যে আমরা একটা আইটি বুম দেখেছিলাম, যে ছেলে যেখানে যা ইচ্ছা পড়ুক না কেন সে ফাইনালি গিয়ে আর কি আইটিতে টেকছে গিয়ে, সেইটা কিন্তু তখন থেকে শুরু। যে আমাদের মানে তারা যেটা বললেন খুব পরিষ্কার ভাবে, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে কন্টেন্টটাকে এমন করে ডেভেলপ করতে হবে যে যাতে কিনা হচ্ছে যে যেখান থেকে আমাদের নলেজ পভার্টি দূর হয়, এবং নলেজ পভার্টি দূর হলেই আমাদের ইনকাম পভার্টি দূর হবে। অর্থাৎ সোজা কথা আইটি। ওরা একটা লাইন আমি একটু কোট করে পড়ছি, formation of knowledge resources that would be competitive and innovative in order to provide the country an edge in the global knowledge economy. Pool of trained human resource are required to cater to the needs of the corporate sector. এখন অর্থাৎ সোজা কথা সেই চাকরির কথা বললেন, যে কন্টেন্টকে এমন করে ডেভেলপ করতে হবে যেন এটা একটা এমপ্লয়েবল স্কিল তৈরি হয়, এবং এই এমপ্লয়মেন্টটা মধ্যবিত্ত বা নিম্নবিত্তর কাছে একটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু হেলে পড়লো আইটির দিকে। গোটা শিক্ষা আমাদের তখন যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তৈরি হলো, আমাদের কলকাতা শুদ্ধ সব শুদ্ধ, তাতে করে বেসিক ইঞ্জিনিয়ারিং মানে অনেক বেশিরভাগ ক্ষেত্রে নেই। সেখানে কি থাকলো, কম্পিউটার সায়েন্স, আইটি আর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস, যেটা তখন কর্পোরেট সেক্টরের যে চাহিদাটা। তারা এই কমিটি মূলত চারটে রেকমেন্ডেশন করলেন। একটা হচ্ছে জাতীয় স্তরে কমন কন্টেন্ট, যে সমস্ত উচ্চশিক্ষাতে একটি কমন কন্টেন্টের কমন সিলেবাস তৈরি হবে। তাদের যুক্তি কি ছিল, যে কমন কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তারা একটা অন্য যুক্তি বললেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে কমন কন্টেন্টটা হলে
এবং সেই কমন কন্টেন্ট যদি ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার অ্যালায়েন্সে তৈরি হয়, তাহলে এই কমন কন্টেন্ট পড়িয়ে আমি এমপ্লয়েবল স্কিল জেনারেট করতে পারবো, যেটা আমার কর্পোরেট সেক্টরকে হিউম্যান রিসোর্স সাপ্লাই দেবে। দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট, যে ক্যাম্পাসে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি চলবে না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানে এইটা আমরা প্রায় ছোটবেলা থেকে শিখি, আমাদের শেখানো হয় যে হচ্ছে ওই যে ছাত্ররা খালি মানে পড়াশোনা করবে, তার রাজনীতি করবে না, এ করবে না। এখন এই কেন পলিটিক্সটাকে তাদের বাধা মনে হলো? পলিটিক্সটাকে বাধা মনে হওয়াটা মানে আমাদের তো এমনি মধ্যবিত্ত পরিবারে তো আছেই, ছোট থেকেই বলা হয় যে পলিটিক্স থেকে দূরে থাকো, যে পলিটিক্স খারাপ। আমাদের সিনেমাতেও, আমাদের যে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা দেখানো হয় যে পলিটিশিয়ানরা খারাপ। এটা মানে ছোট থেকেই চেষ্টা করা হয় যে, এবং হচ্ছে খুব ইন্টারেস্টিংলি কমিটি পরিষ্কার করে বললেন যে হচ্ছে পলিটিক্সটা হচ্ছে কোনো ক্যাম্পাসে হবে না। পলিটিক্সটা মানে কি? পলিটিক্স মানে রাজনীতি, মানে কোনটাকে তারা রাজনীতি মনে করছেন? আসলে যেটা বলতে চাইলেন যে কোনো অপর চিন্তার মানে এক্সারসাইজ যেন ক্যাম্পাসে না হয়। এবং থার্ড রেকমেন্ডেশন তারা কি করলেন? ইনস্টিটিউশনাল রেটিং সিস্টেম বেসড অন ডেফিনিট প্যারামিটার্স। অর্থাৎ কোন ইনস্টিটিউশন ভালো, কোন ইনস্টিটিউশন মন্দ, সেইটার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা, যে নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে আমি সেটাকে মানে আমি ইনস্টিটিউশনগুলোকে আর কি আমি অ্যাসেস করতে পারবো, যে হচ্ছে এর র্যাঙ্ক 4, এর র্যাঙ্ক 3, এর র্যাঙ্ক 2। এবং সেই প্যারামিটারগুলো ডিজাইন করলো ন্যাক। এবং যেটা আমি একদম প্রথমেই বলেছি, যে সেই প্যারামিটারের মধ্যে অনেক এমন প্যারামিটার আছে, মানে বেশিরভাগ প্যারামিটারটাই আপাতভাবে মনে হতে পারে যে আমাদের যে চিরকালীন শিক্ষা ব্যবস্থা ছিল, যে তার সাথে কোনো সম্পর্ক নেই। এটা মানে তার সাথে কোনো সম্পর্কই নেই। এবং সেই প্যারামিটারগুলোর ভিত্তিতে এরা বললেন এরকম একটা ইউনিফর্ম প্যারামিটার তৈরি করতে হবে, যার ভিত্তিতে সমস্ত ইনস্টিটিউশনকে আমরা রেটিং করতে পারবো। আর চতুর্থত ওরা তখনই বলে দিলেন যে ডিস্টেন্স অনলাইন এডুকেশন, দূরশিক্ষা। দূরশিক্ষা মানে কি? ক্যাম্পাস ফ্রি শিক্ষা। যে আসলে আমরা ক্যাম্পাসটাকে থাকতে দেব না। তো কারণ ক্যাম্পাস থাকলেই, কারণ ক্যাম্পাস মানে হচ্ছে যে ডিরেক্ট হিউম্যান ইন্টারাকশন, এবং ডিরেক্ট হিউম্যান ইন্টারাকশনই দেখা যায় যে সেখানে অপর চিন্তা তৈরি হয়। অপর চিন্তা মানে প্রতিবাদী চিন্তা, যেটা আমি এই কন্টেন্ট দিয়ে আমি যে মনন করতে চাইছি, সেই মনন করতে বাধা দিতেও পারে। তারা কি যুক্তিগুলো বলতে, সেটা ইন্টারেস্টিং। তারা বললেন এই কমন কন্টেন্ট হলে ছাত্রদের বিরাট সুবিধা হচ্ছে, যে একটা ছেলে যদি একটা সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি থেকে করে আসে, সে সেকেন্ড সেমিস্টারে এসে আর কলকাতায় ভর্তি হতে পারে না। কিন্তু যদি কমন কন্টেন্ট হয়ে যায়, তাহলে যে কোনো ছেলে যে কোনো সেমিস্টার যেখানে ইচ্ছা করে আসুক না কেন, সে আর এই ক্রেডিট নিয়ে সে ফ্রিলি মুভ করতে পারবে। আরেক হচ্ছে যে অনলাইন এডুকেশন, দূরশিক্ষা যদি আমি যত বেশি চালু করব, তত এডুকেশনাল কস্ট কমবে। আর একটা হচ্ছে ওইটাই, যে আমি যখন ইচ্ছা আমি পড়তে পারবো। অর্থাৎ খুব ইন্টারেস্টিংলি যে হচ্ছে এই আমেরিকাতে যেগুলো তারা বললেন, অ্যাজ হাইলাইট করলেন, তার বেশিরভাগটাই কিন্তু আর কি এরাই বললেন। এরাও একই কথাই বললেন, যে সেই তোমার শিক্ষার খরচ কমবে, তুমি যখন চাও তুমি সকালে চাকরি করো, তুমি বিকালে বেলা তুমি রাত্রিবেলা মনে করলে তুমি একটা টিভি চালিয়ে কি চালিয়ে কম্পিউটার চালিয়ে তুমি পড়ে নিতে পারলে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার মুভমেন্ট রেস্ট্রিক্টেড না। তুমি যদি একটা ইউনিভার্সিটিতে তুমি ফার্স্ট সেমিস্টার পড়লে, তুমি কোনো কারণে কাজের সূত্রে, তোমার বাবার কাজের সূত্রে তুমি অন্য জায়গায় চলে গেলে, তুমি সেকেন্ড সেমিস্টারটা তুমি সেখানে পড়তো। অর্থাৎ মানে এমন এমন আকর্ষণীয় যুক্তি দেওয়া শুরু হলো, যে এইগুলো হচ্ছে মানুষের কাছে এগুলো হয়ে গেল খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ দেখলাম না যে ভেবে যে কোন পয়েন্টগুলো আসলে হচ্ছে প্রিডিক্টটা তৈরি হচ্ছে, যে আমাকে একটা কমন কন্টেন্ট তৈরি হয়ে যাওয়া মানে যে আমার মুক্ত চিন্তায় বাধা, যে আমার নতুন নতুন চিন্তা তৈরি হতে বাধা দিচ্ছে। এটা মানে আমার ক্যাম্পাস ফ্রি এডুকেশন মানে যে আমার ছাত্র সংঘবদ্ধতা তৈরি হচ্ছে না, আমার ছাত্র শিক্ষক ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে না,
ফলত যে নতুন চিন্তা তৈরির ক্ষেত্রে সেটাও একটা বাধা হতে পারে। একজন খুব বিখ্যাত মানুষ নন্দন নীলেকেনি, আমরা সকলেই নাম শুনেছি। তিনি 2006 একটি বই লেখেন ইমাজিনিং ইন্ডিয়া বলে। ইমাজিনিং ইন্ডিয়া তে একটি চ্যাপ্টার পুরোটাই তিনি ব্যয় করেছেন উচ্চশিক্ষা মানে ইনস্টিটিউটগুলোর ওপরে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনস্টিটিউশনস অফ স্যান্ড, মানে বালির ইনস্টিটিউশন। উনি একদম মানে এই চ্যাপ্টারটা শুরু করছেন এই বলে যে দিল্লি ইউনিভার্সিটির অনেক আগে ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক দীপক নায়ার বলেন যে এই হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো পলিটিক্সের আখড়া হয়ে গেছে। এটা দিয়ে উনি চ্যাপ্টার শুরু করলেন। অর্থাৎ এই যে পলিটিক্স খারাপ, এই যে হচ্ছে ইনস্টিটিউশনে পলিটিক্স হবে না, এটা দিয়ে শুরু করবো। এবং হচ্ছে এই মুহূর্তের মধ্যে যে মানে আমরা তো এটা তো ছোট থেকে শুনছি পলিটিক্স খারাপ, কেন খারাপ আমি মানে কেন শেখানো হয়, কেন এটা হয়, আমি সেই বিতর্কে সেই মধ্যে আমার আজকে স্কোপ নেই যাওয়ার। কিন্তু এই যে পলিটিক্স খারাপ, এটা একটা পপুলার পাবলিক পারসেপশন। তো সেইটাই যদি একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সমালোচনা হয়, সঙ্গে সঙ্গে আমার মুহূর্তের মধ্যে পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল, তার মানে আমার হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো খারাপ। অর্থাৎ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে পরিবর্তন আনতে হবে। যেভাবে চলছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো, এইসব পলিটিক্স চলছে, সেটা বাদ দিতে হবে। বাদ দিতে গেলে কি জিনিস করতে হবে, আমাকে যে নতুন ব্যবস্থা নিয়ে আসতে হবে। সেটাও নন্দ নীলেকেনির যে বইটা যদি আপনারা এটা পড়েন, সেখানেও দেখবেন নন্দ নীলেকেনি বলছেন ইনিশিয়ালি যে আমরা গ্লোবাল ইকোনমির একটা অংশ হতে পেরেছি বিকজ অফ দ্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেস, যেখানে ডিসিপ্লিন ভাবে আইটি পড়ানো হয়েছে। কারণ ওই জিনিসটা যদি না থাকতো, তাহলে আমরা ওই গ্লোবাল ইকোনমির সুবিধা আমরা নিতে পারতাম না। এই দুটো গেল হচ্ছে আমাদের মানে প্রথম দিকের মানে মানে ভূমিকা, মানে কিভাবে জিনিসটা আসলো। কিন্তু এর ইমপ্লিমেন্টেশন, সরকারি স্তরে ইমপ্লিমেন্টেশন কিন্তু শুরু হয়েছে 2012 থেকে। তার আগে 11 5-year প্ল্যান ডকুমেন্ট এবং হচ্ছে 12 5-year প্ল্যান ডকুমেন্ট, এই দুটো ডকুমেন্টই আমরা দেখতে পাই যে তারাও কিন্তু এই শিক্ষাতে শিক্ষার কন্টেন্ট বদলের ক্ষেত্রে কিন্তু সেখানেও খুব মানে জোরালো যুক্তি রাখা হয়েছে। 11 5-year প্ল্যানের কথা আমি একটুখানি মানে বলে নিতে চাই যে 11 5-year প্ল্যান বলছেন যে 2010 নাগাদ মানে 500,000 মানে 5 লক্ষ মানে নলেজ বেসড ইন্ডাস্ট্রিতে মানে 500,000 প্রফেশনাল শর্ট পড়বে। আর অপরচুনিটি কস্ট হচ্ছে $10 বিলিয়ন, মানে $10 বিলিয়ন অপরচুনিটি কস্ট তার জন্য তো বেয়ার করতে হবে। আর এইটা 2012 সালের মধ্যে যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের এই নলেজ বেসড ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করতে পারবে $86 বিলিয়ন। আর তার জন্য প্রয়োজন হবে আরো 1 মিলিয়ন এক্সট্রা আইটি প্রফেশনালের। এইটা কিন্তু 11 প্ল্যান ডকুমেন্টের মধ্যে আছে যে কিভাবে আমার শিক্ষাটাকে শেপ করলে যে আমি যে নলেজ বেসড গ্লোবাল ইন্ডাস্ট্রি চলছে, গ্লোবাল মানে ইকোনমি চলছে, তার আমি একটা অংশীদার হতে পারবো। এবং 12 প্ল্যানে খুব পরিষ্কার করে বলা হয় যে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তার মানে ফসল তুলতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? Stress is required to achieve demographic dividend for focusing on higher education that produces human resource that are globally benchmarked for capturing a high share of knowledge-based industries. 12 প্ল্যান মানে ডকুমেন্টে খুব পরিষ্কার করে বলা হয় আমাদের বর্তমান যে শিক্ষা যে কন্টেন্ট আছে সেটাকে বদল করতে হবে হচ্ছে এমন করে খুব মানে হিউম্যান রিসোর্স খুব কেয়ারফুল প্ল্যানিং করতে হবে যে যাতে আমরা নলেজ বেস সেক্টরে যে ডিমান্ড সাপ্লাই, যে হিউম্যান রিসোর্সের যে ডিমান্ড সাপ্লাইটাকে যেন আমরা ম্যাচ করতে পারি। এবং সেই সঙ্গে এটার উপরেও স্ট্রেস দেওয়া হয় যে
একদম কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমির একটা অ্যালায়েন্স দরকার। এই দুটো বিষয়, অর্থাৎ আমরা দেখলাম বিড়লা আম্বানির রিপোর্ট, তারপরে হচ্ছে নন্দ নীলেকেনির বই, এবং তারপরে 11 5-year প্ল্যান এবং 12 5-year প্ল্যান। মানে এই সমস্ত ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 2012 সাল থেকে কি ধরনের, 2012 সাল 12-13 থেকে আমরা কি ধরনের শিক্ষা সংস্কার হচ্ছে আমাদের দেশে শুরু হয়েছে। একটা দিক হচ্ছে কন্টেন্ট, যেমন সিলেবাসটাকে আমরা কেমন করে চেঞ্জ করছি। আরেকটা দিক হচ্ছে দূরশিক্ষা এবং অনলাইন শিক্ষা। অনলাইন শিক্ষার একটা নতুন একটা প্ল্যাটফর্ম, যেটা কিনা 2015 সালে রেজড হয়, এটা এটা নাম স্বয়ং। স্বয়ং মানে হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। স্বয়ং নামটা খুব কেয়ারফুলি বাছা, কিন্তু এটা কিন্তু ভাববেন না যে হচ্ছে এইটার একটা শর্ট ফর্ম বললাম। স্টাডি ওয়েবসটাকে অমনি করেই নামটা করা হয়েছে। স্বয়ং মানে মনে হচ্ছে যে তুমি নিজে পড়ো, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি দরকার নেই। বেসিক্যালি স্বয়ং হচ্ছে এক ধরনের ম্যাসিভ অনলাইন ওপেন সিস্টেম, মুক্স যেটাকে বলা হয়। মুক্সে আমাদের দেশে পপুলার হয়নি মুক্স আগে, কারণ আমাদের দেশে একটা জেনারেল পাবলিক পারসেপশন ছিল যে ডিস্টেন্স এডুকেশন আমাদের কনভেনশনাল ক্লাসরুম এডুকেশনের বোধহয় ইকুইভ্যালেন্ট না। কিন্তু মানে এই জায়গাটাকে, এই ইকুইভ্যালেন্সের জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য প্রথমত সুপ্রিম কোর্টের তো অর্ডার আছেই যে একদম ইকুইভ্যালেন্ট, সমস্ত ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মানতে হবে। এবং এছাড়াও যেটাকে কিনা আর কি ইউজিসি বলেছে যে এই মুক্সের মানে যে জায়গাগুলো আমাদের মানে পাবলিক পারসেপশনে আছে যে এটার বোধহয় সিলেবাস ভালো না, সেই সিলেবাস গুলো কিভাবে চেঞ্জ হবে, সেই সিলেবাস মানে মানে ধরুন যে হচ্ছে যে প্রত্যেকটা সিলেবাস কিভাবে আর কি ইন্ডাস্ট্রির সঙ্গে মানে আলোচনা করে ঠিক হবে, এবং এই মুক্স থেকে কি করে, মানে এই মুক্স করলে কি করে কর্পোরেট সেক্টর অ্যাবজর্ব করবে, এই সমস্তটা আপনারা যারা ইন্টারেস্টেড তার স্বয়ং প্ল্যাটফর্মে যদি আপনার ওয়েবসাইটে যান আপনারা খুলে দেখতে পারবেন যে কিভাবে মানে এই মুক্সটা ছড়িয়েছে। এবং যেগুলো কনভেনশনাল বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু এখন প্রচুর কোর্স তারা মুক্স অফার করছে, মুক্স অফার করছে, এবং তাতে ছাত্রদের সুবিধা কেমন করে হচ্ছে সেখানে আমি একটু পরে আসছি। আরেকটা জিনিস হচ্ছে যে মুক্সটাকে কি করে সিস্টেমের মধ্যে ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। ইউজিসি 2015 সালে যখন আমাদের চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের কথা বলে, তার মানে এবং তখন দেখা যায়, এবং সেই যে অ্যাপ্রোচ পেপার সেখানে এটা পরিষ্কার করে বলে যে এই চয়েস বেসড যে ক্রেডিট সিস্টেমটাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে চাপ পড়বে। তখন আমাদের অনেকে, আমার বন্ধু বান্ধব বা আমার যারা মানে সহকর্মী, তারা খুব উৎসাহিত হয়ে ভেবেছিলেন শিক্ষক নিয়োগ বোধহয় বাড়বে। কিন্তু আমার মনে হয়েছিল শিক্ষক নিয়োগ মোটেই বাড়বে না, যেটা হবে সেটা হচ্ছে ব্লেন্ডেড সিস্টেম। এবং সিবিসিএস চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই ইউজিসি বলে যে একটা যে তোমার যে একটা 100 ক্রেডিটের কোর্সে তুমি 20% তুমি অনলাইন সংগ্রহ করতে পারবে। অর্থাৎ তোমার কলেজের টিচার থাকুক না থাকুক, তোমার ইউনিভার্সিটিতে ক্লাসরুম থাকুক না থাকুক, তুমি একটা অন্য যে কোনো ইউনিভার্সিটি তুমি এটাকে তুমি অনলাইন করে নিতে পারবে। এবং সেই ক্রেডিট লিমিট, এই যে 20% ক্রেডিট লিমিট, এটা বর্তমানে সেই ক্রেডিট লিমিট বেরিয়ে এখন দাঁড়িয়েছে 40%। এটা আরো বাড়বে এটা, কারণ এটা আমি যেখানে একদম পরে আসবো যে আস্তে আস্তে এটা 100% হয়ে যাবে যে আমি গোটা ক্রেডিটটাই আমি আগে অনলাইন সংগ্রহ করতে পারবো, এইবারে এই ধরনের মুক্স আমি যখনই বলছি যে অনলাইন একটা সিস্টেম থাকবে, তখন ভাবুন যে হচ্ছে আমাদের ক্ষেত্রে যে এখন প্রচুর ছাত্র, প্রচুর দেখি যে যারা চাকরি করছে, এবং আমাদের রাজ্যের স্ট্যাটিস্টিক্স যদি বলি, যেগুলো কিনা কনভেনশনাল ইউনিভার্সিটি, তাদের স্টুডেন্ট এনরোলমেন্ট কিন্তু এখন একটা মানে ইয়েতে এসে পৌঁছে গেছে, একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, ইনক্লুডিং ক্যালকাটা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এখন বছরে নতুন ছাত্র ভর্তি হচ্ছে 1,20,000, মানে এর বেশি কিন্তু গত 5 বছর ধরে ভর্তি হচ্ছেন, এবং আস্তে আস্তে এটা কমছেও দেখা যাচ্ছে। কিন্তু কোথায় বাড়ছে,
না, আমাদের রাজ্যের একমাত্র ডিস্টেন্স ইউনিভার্সিটি এনওসিইউ। নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই ওদের বাৎসরিক এনরোলমেন্ট কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই যে হচ্ছে ডিস্টেন্স অনলাইন সিস্টেমের এই যে ব্যক্তি সুবিধা পাচ্ছি, যে আমি যখন ইচ্ছা পড়তে পারছি, এইটা কিন্তু মানুষ নিচ্ছে। মানে এই স্লোগানটা যে এইটা তোমার স্বাধীনতা, তুমি কখন পড়বে তোমার স্বাধীনতা, স্বাধীনতার মানে এই ধরনের একটা সংজ্ঞা বা এই ধরনের একটা মানে পরিমাপ কিন্তু মানুষ গ্রহণ করছে। আর কনভেনশনাল সিস্টেমেও একটি ছাত্রের দরকার ক্রেডিট, ফলে তো সেটা আমাকে যদি 10টা 5টা কলেজ এর মধ্যে নাও দরকার পড়তে পারে, আমি যখন ইচ্ছা আমি সেই ক্রেডিটটা পেয়ে গেলাম অনলাইনে পেয়ে গেলাম। এটি একটি ছাত্রের দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ। এইভাবেই কিন্তু এই অনলাইন ক্রেডিট গুলোকে আস্তে 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 আগে যে পুরো ডিস্টেন্সে যে অনলাইন ক্রেডিট ছিল, সেটা কিন্তু এখন আমাদের কনভেনশনালের সাথে ক্রমশ ব্লেন্ড করে সেই ক্রেডিট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। 20 থেকে 40 হয়েছে এবং হচ্ছে আমার ধারণা আরো বাড়বে। মানে আমি শেষে যে পেপারের কথা আমি উল্লেখ করবো সেখানে দেখবেন যে আস্তে আস্তে যে আমরা সেই দিকেই যাচ্ছি। এবং আমাদের যে কেন্দ্রীয় সরকারের একটা টার্গেট ছিল যে গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়ানো, এবং এই গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়ছে, কিন্তু সেটা কিন্তু এইভাবেই বাড়ছে। এটা কিন্তু নতুন কলেজ ইউনিভার্সিটি খুলে না, অনলাইনটাকে আরো প্রসারিত করে। আমার আসামের কিছু অভিজ্ঞতা আছে। এই আসাম এবং পশ্চিমবঙ্গে কিন্তু একই চিত্র, যেগুলো কনভেনশনাল ইউনিভার্সিটি আছে তার এনরোলমেন্ট কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে গেছে। কিন্তু যেগুলো হচ্ছে মানে ওপেন ইউনিভার্সিটি, যেখানে কিনা ডিস্টেন্স এডুকেশন হচ্ছে, সেখানে কিন্তু এনরোলমেন্টটা ক্রমশ বাড়ছে। এবং যখনই আমাদের কনভেনশনাল ইউনিভার্সিটি গুলো মুক্স অফার করা আরম্ভ করেছে, এখন কিন্তু মুক্সে এনরোলমেন্টও কিন্তু প্রচুর বাড়ছে। যেখানে যেখানে সম্ভব ছাত্ররা কিন্তু মুক্স থেকে ক্রেডিট আর্ন করে নিচ্ছে। আর সেইটার সঙ্গে কাপলড, মানে মুক্সের সাথে কাপলড হয়েছে আমাদের সিবিসিএসটা অপেক্ষাকৃত নতুন 2015 সালের চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে মানে যারা মানে কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে আছেন তারা তো জানেনই, আমি অন্যদের জন্য বলছি যে হচ্ছে এতদিন আমরা যারা পড়াশোনা করে এসেছি, আমরা পড়তাম যে ধরুন যে আমি হিস্ট্রি পড়েছি, পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন, এগুলো অনার্স পেপার, এগুলো পাস পেপার, ব্যাস। এবার কোনটার কি গুরুত্ব, কি পড়ছি, কি নাম, এটা কিন্তু এখন প্রত্যেকটা পেপার কে বলা হচ্ছে এই পেপার গুলোর উদ্দেশ্য কি। এবং ন্যাকে এখন যে মানে ফরম্যাট, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তুমি যে ছাত্রকে এই কম্বিনেশন অফার করছো বা এই পেপারটা পড়াচ্ছ, কেন পড়াচ্ছ, এখান থেকে পড়িয়ে তার কি স্কিল তৈরি হচ্ছে। এবং কিছু পেপার তো এসেই গেছে যেগুলোর নাম হচ্ছে স্কিল এনহ্যান্সিং কোর্স, যে সে যে বিষয়গুলো পড়ছে আলাদা 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 করে সেই বিষয়গুলো থেকে কি কি স্কিল ডেভেলপ করা যায় সেই নিয়ে পেপার এখন বিএ, বিএসসি, এমএসসি তে পড়তে হচ্ছে। বিএমএসসি তে পড়তে হচ্ছে, এমএসসি তে এখনো সব জায়গায় শুরু হয়নি, কিন্তু এমএসসি তেও জিনিসটা কি এসে যাবে। ফলে তো গোটা যে আড়াল দুটো রাখা হচ্ছে, একটা হচ্ছে চাকরি আড়াল, যে এই কোর্সগুলো করলে তুমি চাকরি পাবে, এইভাবে করলে তুমি চাকরি পাবে। আরেকটা হচ্ছে যে তোমাকে ওই কনভেনশনাল ওই যে সেই 10টা 5টা ভাড়া থাকতে হবে না, তুমি যখন ইচ্ছা তুমি পড়বে। এবং তোমার এই যাতায়াতের খরচ কম, তোমাকে ওই যে একটা নির্দিষ্ট সময় তুমি চাইলে তুমি কোনো একটা শপিং মলে কাজ করো, তুমি জোম্যাটোর কাজ করো, অর্থাৎ তুমি খানিকটা রোজগারও করো, সঙ্গে তুমি পড়াশোনাও করো। এই দুটোই জিনিসই কিন্তু ব্যাপকভাবে আমাদের মধ্যে জনপ্রিয় হচ্ছে, একটা কন্টেন্টসের টার্মেও, আর একটা হচ্ছে ইন টার্মস অফ দ্য মেথড। যে এই যে অনলাইন ডিস্টেন্স এডুকেশন আমাকে একটা বাড়তি রোজগারের সুযোগ দিচ্ছে, আমার পড়াশোনার খরচ কমিয়ে দিচ্ছে, আমাকে নির্দিষ্ট সময়ে আমাকে গিয়ে পড়তে হচ্ছে না। আমি যদি চাই আমার ক্রেডিট নিয়ে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় আমি চলে যেতে পারি। যে ধরুন একজন পরিযায়ী শ্রমিক, সে যদি ছাত্র হয়, সে হচ্ছে যে একটা সেমিস্টার কলকাতার একটা কলেজ থেকে করে, যে একটা সেমিস্টার কেরালার কলেজ থেকে করতে পারে। মানে এই ধরনের সমস্ত আকর্ষণীয় প্যাকেজের মধ্যে দিয়েই কিন্তু এই যে কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং আমাদের শিক্ষার যে পদ্ধতি, যে ক্রমশ আমাদের যে কনভেনশনাল ক্লাসরুম এডুকেশন থেকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মানে অনলাইন ডিস্টেন্স এডুকেশন।
এবং প্যান্ডেমিকের সময় আর কি এটা বেড়েছে, যে প্যান্ডেমিকের সময় যে মানে অনলাইন এডুকেশনের রোলটা উঠলো এবং একটা বড় অংশের মানুষের ধারণা হলো যেটা প্যান্ডেমিকের জন্য এটা করা হলো। এটা আদৌ নয়, কারণ মানে ইতিমধ্যে ইউজিসি সার্কুলার এসে গেছে যেটা প্যান্ডেমিক শেষ হলো এই ব্লেন্ডেড মোড অফ এডুকেশন কিন্তু চলবে, অর্থাৎ কনভেনশনাল এডুকেশনের সঙ্গে আমি ডিস্টেন্স থেকে আমি ক্রেডিট এই ব্লেন্ডেড মোড এডুকেশন চলবে। ইউজিসি 2018 সালে সারা দেশ থেকে তারা মানে তারা পরীক্ষা এবং শিক্ষা রিফর্মের উপর দিয়ে তারা মতামত চেয়েছিলেন। তো যে মতামতগুলো গেছে সেটাকে মানে একসাথে করে আর কি ইউজিসি একটা পেপার বের করেছে, আর ডিসকাশন পেপার অন এক্সামিনেশন রিফর্মস। আমি শুধু সেইটুকুনি বলে আজকে আমি মানে বলা শেষ করছি, কারণ মানে অনেকক্ষণ হয়ে গেছে বলা। সেটা হচ্ছে কিরকম হবে আমাদের ভবিষ্যতের চিত্রটা কিরকম হবে, যে একটা টেকনোলজি ওরা ব্যবহার করতে চাইছে সেটাকে বলে ব্লকচেন টেকনোলজি। যে ব্লকচেন টেকনোলজি ব্যাপারটা কি, ব্লকচেন টেকনোলজিটা প্রথম আমাদের মানে আমরা পরিচিত হই ওই বিটকয়েন বলে একটা জিনিস এসেছিল বিটকয়েনের সময়। কিন্তু মানে আমরা যেহেতু অনেকেই বিটকয়েন ব্যাপারটা নিয়ে সরগরম নেই, আমি এটা জমির টার্মস আমি জিনিসটাকে একটুখানি এক্সাম্পল দিতে চাই। যে ধরুন যে হচ্ছে যে যখন আমরা একটা জমি বা বাড়ি কিনি তখন তার একটা প্রধান ঝামেলা সার্চিং। সেই সার্চিং একটি সেন্ট্রাল রেজিস্ট্রি অফিসে থাকে, সেখানে গিয়ে আমাদের সার্চিং করতে হয়। এই ব্লকচেনটা কি, যে ধরুন যে আজকে এখানে একটা জমি তৈরি হয়েছে, তাহলে আজকে এই মানে ব্লকচেনে প্রথম ব্লকটা হচ্ছে যেই 10ই অগস্ট তারিখে দেখাচ্ছে যে এখানে একটি জমি তৈরি হয়েছে, এই জমির মাপ এই ল্যাটিটিউড এই লঙ্গিটিউড, এই জমিটি হচ্ছে দেবাশিস বিশ্বাস। কালকে যদি এই জমিটা আমার কাছ থেকে দীপ্র কিনে নেয়, তাহলে 11/8 তারিখে আরেকটি দ্বিতীয় ব্লক তৈরি হবে, যেই ব্লক অফ ইনফরমেশনের মধ্যে লেখা থাকবে এই জমির এই ল্যাটিটিউড এই লঙ্গিটিউড। এই জমিটা 10/8 তারিখে ছিল দেবাশিস বিশ্বাসের, 11/8 তারিখে এটি দেবাশিস বিশ্বাসের থেকে দীপ্র মজুমদার কিনে নিয়েছেন। অর্থাৎ জমির যতবার হাত বদল হচ্ছে ততগুলো ব্লক অফ ইনফরমেশন তৈরি হচ্ছে। ফলত দেখুন এটা কিন্তু কোনো সেন্ট্রাল সার্ভারে গিয়ে খুঁজতে হচ্ছে না, কারণ প্রত্যেক মানে এই সমস্ত ব্লক পাবলিক ডোমেনে থাকছে। ফলত একটা জমির সার্চিং মানে কতটা সহজ হয়ে যাচ্ছে, যে আমাকে আর কোথাও খুঁজতে হচ্ছে না জিনিসটা, সবকিছু সবাই জানি, যে আমি একদম প্রথম থেকে জমির হিস্ট্রি জানি, যে আমাকে কোর্টে গিয়ে এই সেন্ট্রাল সার্ভার থেকে বা সেন্ট্রাল রেজিস্ট্রি অফিস থেকে আমাকে গিয়ে দলিল বের করতে হচ্ছে না, সবটা আমি জানি। আমার যে হিস্ট্রিটা এটা সব জায়গায় সবাই জানি। এই ব্লকচেন টেকনোলজি শিক্ষার কাজে লাগানোর কথা বলা হয়েছে। সেখানে কেমন করে বলা হয়েছে, যে ধরুন যে আমি তো অর্থনীতির ছাত্র, আমি একটা অর্থনীতির এক্সাম্পল দিয়ে বললে আমার পক্ষে একটু সুবিধা। যে ধরুন যে অর্থনীতির 4টে মডিউল আছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্স। ধরুন সমস্ত কলেজেই 4টে জিনিসই পড়ানো হয়, মানে আর কিছু পড়ানো হয় না সেই। আর একটি ছাত্র মানে এই 4টে মডিউল করলে তার একটি ডিগ্রি হয়ে যাবে। এবার আমার এই সমস্ত কলেজ এই 4টে কোর্স অফার করছে। এবার প্রত্যেক কলেজের যে ব্লক থাকবে সে মানে প্রত্যেক কলেজের যে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনের মধ্যে এই সমস্ত ব্লকগুলো থাকবে, যে তার কারণ কোর্স তো সব জায়গায় এক, কিন্তু তার কাছে এইটা পড়ে কে কেমন মার্কস পেয়েছে এবং তারা হচ্ছে কোথায় কোথায় তারা চাকরি পেয়েছে। এবারে আমি একজন ছাত্র, আমার প্রথম থেকে একটা পারপাস ফিক্স, যে আমি চাইছি যে সে উইপ্রোয় চাকরি করবো আমি। তখন আমি অবভিয়াসলি দেখবো যে কোন পেপারটা কোন কলেজে পড়লে উইপ্রোয় বেশি চাকরি পেয়েছে, তো আমি সেই পেপার আমি সেই কলেজে পড়বো। এবং গোটাটাই কিন্তু হবে সেই পরীক্ষাটা কেমন করে হবে, যে এখন যেমন যখন নাকি সিলেবাস শেষ হয়ে গেল তারপর একটি নির্দিষ্ট সময় পরীক্ষা, কিন্তু পরীক্ষাটা ওরকম কোনো নির্দিষ্ট সময় থাকবে না। সমস্ত সিলেবাস সমস্তটাই অনলাইনে থাকবে, ভিডিও থাকবে, অডিও থাকবে এবং ডিজিটাল ব্ল্যাকবোর্ড থাকবে। তো আমি সমস্তটা পড়ে নিয়ে আমার কিছু কোয়েশ্চেন মানে আমার থাকলে সেটার কিছু কোয়েশ্চেন তো ফ্রিকুয়েন্টলি আস্ক মানে কোয়েশ্চেন দিয়ে সেগুলো ক্লারিফাই হবে। আর সেছাড়া প্রত্যেকটি কোর্সের জন্য একজন মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর থাকবে, যাকে পিআই বলা হচ্ছে।
যে তার কাজ হবে যদি কোনো কোয়েশ্চেন ওই ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দ্বারা না কাভার্ড হয়, যে তিনি এই ডিজিটাল ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ছাত্রকে উত্তরটি তিনি দিয়ে দেবেন। তারপর ছাত্রটি যখন বুঝবে যে সে প্রস্তুত, তখন সে বলবে ঠিক আছে আমি এবার পরীক্ষাটা আমি দেবো। তখন সেটি অনলাইন পরীক্ষা দেবে। এবার হচ্ছে অনলাইন পরীক্ষা দিয়ে সে পাশ করে গেলে সে সেই ক্রেডিটটা সে পেয়ে গেল। সে এবারে তার পছন্দসই 4টে কলেজ থেকে সে 4টে ক্রেডিট সংগ্রহ করবে, করে তারপর সে 3টি কলেজকে সে অনুরোধ করবে যে তোমার ক্রেডিটগুলো তুমি 4th কলেজটায় তুমি ট্রান্সফার করে দাও। তখন সেই 4th কলেজ আমাকে ডিগ্রিটা দিয়ে দেবে। ইউজিসি এই ডিগ্রি অ্যাওয়ার্ডিং কলেজের কনসেপ্ট ইতিমধ্যেই নতুন শিক্ষানীতিতে শুরু করে দিয়েছে। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গেও এই খোঁজ শুরু হয়ে গেছে যে কোন কলেজগুলো ডিগ্রি অ্যাওয়ার্ডিং কলেজ হবে। তাদের কাজ কিন্তু কন্টেন্ট ঠিক করা নয়, কিচ্ছু নয়। তাদের কাজ হচ্ছে অন্য কলেজ থেকে ছাত্রটি যে ক্রেডিট পেয়েছে সেই ক্রেডিটগুলো এখানে আসবে, সেগুলো কোলেক্ট করে সে ডিগ্রি দিতে। আর এতে কর্পোরেটের কি সুবিধা? কর্পোরেটের বিরাট সুবিধা। কর্পোরেটের প্রথমত সে জানে যে তার ওখানে কোন কলেজের ছাত্র আগে পাশ করে এসছে এবং কোন কলেজে কোন পেপার পড়লে তার ওখানে কাজ করতে তার সুবিধা হচ্ছে, যে তার ট্রেনিং কস্ট কম হচ্ছে, তার সার্চিং কস্ট কম হচ্ছে। ফলত এই ব্লক অফ ইনফরমেশন গুলোর মধ্যে আবার থেকে কিন্তু কর্পোরেটও তার যে প্রয়োজনীয় ইনফরমেশনটা সেও পেয়ে যাচ্ছে। এখন যেমন কর্পোরেটকে একটা বিশাল একটা সার্চিং কস্ট আছে, মানে স্ক্রিনিং, যারা তার ইন্টারভিউ তার হেন তেন করতে হয় বা তারপরে তাকে ট্রেনিং দিতে হয়, এবং কর্পোরেটের সবসময় চেষ্টা থাকবে যে মানে এই ট্রেনিং কস্ট এবং সার্চিং কস্ট কমানো। ফলত সে তো যেমন নাকি যারা কিনা আমেরিকায় যায় রিকমেন্ডেশন নেন, রিকমেন্ডেশনটা তারা কেন নেয়? কারণ সেই ইউনিভার্সিটি থেকে যে পড়ে এসছে, মানে বিদেশি ইউনিভার্সিটিগুলো যদি দেখে যে এখানে যে পড়ে গেছে এরকম কেউ রেকমেন্ডেশন দিয়েছে, তখন একটা তাদের ভরসা জন্মায় যে তাহলে নিশ্চয়ই আর কি আমাদের সঙ্গে ওর ম্যাচ করবে। কর্পোরেট সেক্টরেও কিন্তু ঠিক সেইভাবে দেখবে। ওরা দেখছে যে আমাদের কাছে যে এক্স কলেজ থেকে আগে ছাত্র এসছে, ওয়াই কলেজ থেকেও এসছে, জেড কলেজ থেকেও এসছে, কিন্তু এই পেপারটা যারা এক্স কলেজ থেকে পড়ে এসছে আমাদের পারপাসে তারা সবচেয়ে ফিট করেছে, তাদের ক্ষেত্রে ট্রেনিং কস্ট খুব লো। তখন কর্পোরেটের অবভিয়াসলি চয়েস হবে হচ্ছে এক্স কলেজ থেকে যারা ওইটা পড়ে এসছে। ফলত এমন করে ব্লকটা তৈরি হচ্ছে যে যে হচ্ছে সে ছাত্রের সুবিধা, কারণ ছাত্রের ফ্রিডম গুলো ওইভাবে আছে যে সে ক্রেডিট ট্রান্সফার করতে পারছে, যেখান থেকে যেটা ইচ্ছে সে পড়তে পারছে, তার যখন ইচ্ছে সে পড়তে পারছে। আর কর্পোরেটের দিক দিয়েও বিশাল পরিমাণে একটা কস্ট সেভিং জিনিস। ফলত যে সংস্কারগুলি হচ্ছে সেগুলো একদিক দিয়ে দেখলে খুব অ্যাট্রাকটিভ এবং এক ধরনের স্বাধীনতা, এক ধরনের মুক্তি, যেগুলো মানে আমাদের কনভেনশনাল সিস্টেমে এতদিন ছিল না এবং দেওয়া যাবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে, সেগুলোকে দিচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে আসলে কিন্তু দুটো খুব মানে হিডেন অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা হচ্ছে যে কন্টেন্টটাকে ওইভাবে ডেভেলপ করা যাতে দ্য ফ্লো অফ হিউম্যান রিসোর্সটা ঠিকঠাক থাকে, এবং পাশাপাশি যে যেন কোনো অপর চিন্তা না তৈরি হয়, যাতে কোনো প্রতিরোধী চিন্তা না তৈরি হতে পারে, যে তাতে করে ইজ অফ গভর্নেন্স থাকে। মানে আমি খুব সংক্ষিপ্তভাবে আমি বললাম, মানে এটি একটি দীর্ঘ পেপার। ইনফ্যাক্ট মানে এইটা আমার ওই গত বছর আমাদের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে মানে এইটা মানে প্রকাশিত হয়েছে। অনলাইনের মানে মানে অনেকে সমালোচনা করছেন এইভাবে যে হচ্ছে আমাদের যে অনলাইনের ইয়ে নেই, নেটওয়ার্ক নেই, গরিব ছেলেটা কি করে পড়বে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি মনে করি যে ওই জায়গাটা কিন্তু অসুবিধা হবে না, হয়তো গরিব ছেলেদের স্টেট ইয়ে দিয়ে দেবে, কম্পিউটার দিয়ে দেবে, ল্যাপটপ দিয়ে দেবে, কারণ স্টেটের একটা অন্য হিডেন অবজেক্টিভ আছে। সেই অবজেক্টিভ হচ্ছে এই দুটো। ফলে তো আমাদের মূল যদি প্রতিরোধ করতে হয়, প্রতিবাদ করতে, আমাদের মূল ওই দুটো জায়গা প্রতিরোধ করতে হবে। এখানেই আমি আজকের মতো বলা শেষ করছি। ধন্যবাদ দেবাশিস দা, অসামান্য একটা বক্তব্য শুনলাম, মানে এত রেলেভেন্ট একটা বিষয় নিয়ে। তার কারণ যে কথাগুলো আপনি বললেন কলেজে পড়াতে গিয়ে এর বেশিরভাগ জিনিসগুলোই আমরা ফেস করে থাকি, বা যে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে আজকে আছেন তারাও এই জিনিসগুলো ফেস করে থাকেন। আমি প্রশ্ন উত্তর পর্বে যাব তার আগে কয়েকটি ঘোষণা, যে আমাদের চ্যাট বক্সে কয়েকটি লিংক দেওয়া আছে।
একটি লিংক দেওয়া আছে যেটা ফিডব্যাক ফর্মের। যদি এই পাঠচক্র সম্পর্কে কারোর কোনো বক্তব্য থাকে বা কোনো মতামত থাকে, সেটি দয়া করে আপনারা এই ফিডব্যাক ফর্মের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে প্রায় প্রত্যেকটি লেকচারের ভিডিও ছাড়াও আমরা আমাদের পুরনো কাজগুলি আপলোড করি। সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের কাজ এবং এই লেকচারগুলি শুনতে পারেন ভিডিও আকারে। আর আরেকটি লিংক দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক, সাহিত্যিকা শান্তিনিকেতনের ওয়েবসাইটের লিংক। সেই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারেন, সেখানে আমাদের সমস্ত ইনফরমেশন আছে। তাছাড়াও সেখান থেকে আপনারা সাহিত্যিকাকে বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারেন। এই সাবস্ক্রিপশন আপনারা যদি নেন, তাহলে আমরা যেটা করতে পারবো যে আপনাদের মেল আইডি গুলো আমাদের কাছে থাকবে এবং আমরা প্রত্যেকটি আমাদের ফার্দার যা যা ইভেন্ট হবে, যা যা অনুষ্ঠান হবে, সমস্ত কিছু নোটিফিকেশন আমরা আপনাদের ইমেলের মাধ্যমে জানাতে পারবো। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আছে দেবাশিসদার কাছে। দেবাশিসদার যে পেপারটা ইপিডব্লিউ তে পাবলিশড হয়েছে বললেন আপনি যদি সেই পেপারটা আমাদেরকে একটু ফরওয়ার্ড করেন, যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আমরাও একটু পড়ে দেখতে পারি, আর যে শ্রোতারা আছেন, শ্রোতা দর্শকরা, তাদের সঙ্গেও আমরা সেটা শেয়ার করতে পারি। আমি সরাসরি এবার প্রশ্ন উত্তর পর্বে যাই। আমাদের চ্যাট বক্সে এখনো কোনো প্রশ্ন নেই, ফলে আমি শ্রোতাদের কাছে অনুরোধ করব যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে সরাসরি বক্তার কাছে রাখুন আপনারা প্রশ্ন। আচ্ছা, স্বপন বাবু হ্যান্ড রেজ করেছেন, স্বপন সেনগুপ্ত। স্বপন দা, আপনি বলুন। হ্যাঁ, বলছি আমার অসাধারণ লেগেছে, খুব খুব ভালো লেগেছে। ধন্যবাদ। যাই হোক, আমার একটাই ছোট্ট প্রশ্ন, অঞ্জন চক্রবর্তীর বইটার নামটা একটু যদি বলেন তাহলে একটু ভালো হয়। আমি বলে দিচ্ছি বইয়ের নামটা আপনি সেই সময়। আর তার আগে আরেকটা বইয়ের কথা বলছিলেন, ওই নামটাও আমি মিস করলাম, ওটাও বোধহয় বলেননি। ওই যদি বলেন রেফারেন্সটা কোন সময় বলেছেন, একদম প্রথম দিকে। আচ্ছা, ওই অঞ্জন চক্রবর্তী ওটা একলা লেখেননি, ওটা অঞ্জন চক্রবর্তী, অনুপ ধর এবং ব্যাসদেব দাশগুপ্ত। ও আচ্ছা, অনুপ ধর। হ্যাঁ, নামটা দ্য ইন্ডিয়ান ইকোনমি ইন ট্রানজিশন, ও হ্যাঁ, গ্লোবালাইজেশন, ক্যাপিটালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ স্বপন দা। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে দেবাশিসদার কাছে। আমার একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, নীলাদিত, বলছিলাম ওই শেষে যেটা আলোচনা হচ্ছিল যে কন্টেন্ট মানে পুরোটা ওপেন একটা নলেজ সিস্টেম তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ওই একটা প্রেসক্রিপশনের ব্যাপার চলে আসছে, যে প্রেসক্রাইব করে দেওয়া হচ্ছে যে কিরকম ভাবে বা কি কি পড়া হবে, সেখান থেকে যখন খুশি পড়ে নেওয়া হচ্ছে। এবার সেখানে কন্টেন্টটা যেমন বলে দেওয়া হচ্ছে, তেমনি তো আরেকটা জায়গাও সত্যি যে কন্টেন্ট গুলো তিনি ওপেনও হয়ে যাচ্ছে। এবার একটা ওপেন সোর্সে কি কি কন্টেন্ট থাকবে সেইটা কত দূর অব্দি ডিকটেট করা সম্ভব? কখনো না কখনো গিয়ে তো এই কন্টেন্টের সংখ্যাটা একটা জায়গাতে গিয়ে বাড়বে, যেখানে গিয়ে একটা কন্টেন্টের সঙ্গে আরেকটা কন্টেন্টের ইন্টিগ্রেশন সম্ভব হবে এবং সেখান থেকে একটা স্বাধীন চিন্তা তৈরি হতে পারে, এবং সেখান থেকে হয়তো মানে অপর চিন্তা যেটা বলছিলেন আপনি, সেই অপর চিন্তা তৈরির স্কোপটা আরো বেশি হয়তো পারে। সেইটা কি কোথাও নয়? না, মানে ওপেন কন্টেন্ট বলতে বোধহয় মানে আমি ঠিক মানে ওই জায়গাটা বোঝাতে পারিনি। মানে ইউজিসি এই প্রথম মানে ইউজিসি সিলেবাস নিয়ে নানা গাইডলাইন বিভিন্ন সময় দিয়েছে, কিন্তু এই প্রথম 2015 সালে সেটাকে একদম কম্পালসারি করলো। ফলত ওপেন কন্টেন্ট কিন্তু ওই ইউনিফর্ম কন্টেন্ট, মানে মানে এই মানে ইউজিসি বলে দিল যে এইটাই পড়াতে হবে তোমাকে, মানে এর বাইরে মানে এই নয় যে কলেজ বা ইউনিভার্সিটি গুলো নিজের নিজের মতো কন্টেন্ট তারা ডেভেলপ করতে হচ্ছে। মানে 2015 সালে এসে মানে ইউজিসি বলে দিয়েছে যে এইটাই পড়াতে হবে, দিস ইজ ইয়োর কন্টেন্ট। কিন্তু এইটা তো মানে সারা বিশ্বেই চলছে। এবার আমাদের ক্ষেত্রে যেমন ইউজিসি বলে দিল এইটা, কিন্তু এই তার সঙ্গে সঙ্গে তো একটা সত্যি যে গোটা বিশ্বে যদি ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে
ওদিকে অক্সফোর্ড থেকে একটা ওপেন হয়ে গেল, ওদিকে ইয়েল থেকে একটা ওপেন হয়ে গেল, বা ওদিকে ক্যালিফোর্নিয়া থেকে একটা ওপেন হয়ে গেল। এরকম যদি হয়ে যায় তখন বিভিন্ন দেশের কন্টেন্টটা তো ওপেন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে না, তো integration-এর হ্যাঁ, না না নিশ্চয়ই মানে মানে তার মানে মানে আমি কন্টেন্ট রিচ হওয়ার কথাটা কিন্তু আমি হয়তো কন্টেন্ট রিচ হয়ে যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের যেভাবে কন্টেন্ট মানে অ্যাটলিস্ট এই দুটো দেশে হচ্ছে ডেভেলপমেন্টের চেষ্টা হচ্ছে, যে পাবলিক পারসেপশনকে কথা বলে, যে এমপ্লয়াবিলিটির কথা বলে, সেভাবে কিন্তু কন্টেন্ট গুলো ডিজাইনই হচ্ছে যে কর্পোরেট সেক্টরের এই হিউম্যান রিসোর্স সাপ্লাই করো, এবং কর্পোরেট সেক্টরে যে ধরনের ডিমান্ড আছে সেই ধরনের মানে হিউম্যান রিসোর্স তুমি প্রডিউস করো। তার মানে যে কন্টেন্ট রিচ হচ্ছে না তা না, হয়তো ফিজিক্সে আরো রিচ কন্টেন্ট তৈরি হচ্ছে, সেটা নিশ্চয়ই হচ্ছে। আমি কন্টেন্ট যে রিচ হচ্ছে না আমি একথা একবারও বলিনি, কিন্তু রিচনেসটা এক রকম সংজ্ঞা আছে, সেই রিচনেসের মানে একটি সংজ্ঞা। মানে আমি কখনোই এটা বলতে পারবো না যে কন্টেন্টটা এরকম হচ্ছে যে হচ্ছে এইটা পড়ে মানে একজন মানুষ মানে মানে এই কলেজটা থেকে প্রচুর বিদ্রোহী ছেলে তৈরি হচ্ছে, এইরকম নয়। মানে রিচ হচ্ছে, হয়তো ফিজিক্সের টার্মসে রিচ, ইকোনমিক্সের খুব রিচ হচ্ছে, কিন্তু রিচনেসের একটি সংজ্ঞা আছে আর কি, একটি সংজ্ঞা আছে। আচ্ছা, আর একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ডিস্টেন্ট লার্নিংটা তৈরি হচ্ছে যদি হিউম্যান রিসোর্স তৈরির জন্য, এমনি ডিস্টেন্ট লার্নিং এ তো ওই প্র্যাকটিক্যালি এটা তো আসছে না। এবার এটা হয়তো সব অনেক জায়গাতেই হয়তো এই ইস্যুটা উঠছে যে প্র্যাকটিক্যাল নলেজটা বা ইন হ্যান্ড নলেজটা তৈরি হচ্ছে না, হাতের জ্ঞানটাও তো সেটা কি আলটিমেটলি কোথাও কি এফিসিয়েন্সিটা কমাবে না? মানে একটা না কোম্পানিতে না মানে ডিস্টেন্স লার্নিং মানে বিষয়টা হচ্ছে কি যে মানে মানে প্রথম কথা ডিস্টেন্স লার্নিং এ প্র্যাকটিক্যাল হয় না মানে এই কথাটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা ওপেন ইউনিভার্সিটি তাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য একটা শিডিউল আছে, প্রথম কথা। আর দ্বিতীয়ত যে হচ্ছে মানে যেগুলো মানে যে হচ্ছে হাতের কাজ সেইগুলো কিন্তু আমি আজকে আমার আলোচনাটা যেখানে আমি মানে যেখানে সীমাবদ্ধ রেখেছি সেটা হচ্ছে মোটামুটি আমাদের যেটা উচ্চশিক্ষা বলতে যেটা জেনারেল ডিগ্রি। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কথা আমি বলিনি আজকে, ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজ মানে সত্যি কথা বলতে টেকনোলজি মানে ওই আমাদের কল কারখানার মানে এই জাতীয় কাজ যেগুলো ইঞ্জিনিয়ারিং কাজ, টেকনোলজির কাজ, সেইগুলোকে তো আমি আজকে আমার মানে আলোচনাটা পুরো সীমাবদ্ধ রেখেছি মানে ইন রেসপেক্ট অফ জেনারেল ডিগ্রি, মানে বিএ বিএসসি এমএ এমএসসি আর কি। কিন্তু আলটিমেটলি হিউম্যান রিসোর্স তো মানে ওই প্রফেশনাল কোর্স বা স্কিল বেসড কোর্স এরাই তো তৈরি করবে, তাই না? আমি এক্স্যাক্টলি এটাই বললাম যে হচ্ছে যে আসলে জেনারেল ডিগ্রির একটা অন্য মূল্যও ছিল, কিন্তু এই জেনারেল ডিগ্রিকেও এমন শেপে দেওয়া হচ্ছে যে এখান থেকে যেন হচ্ছে যে কর্পোরেটের প্রয়োজনীয় হিউম্যান রিসোর্স তৈরি হয়, এবং যত বেশি এটার এমপ্লয়েবল স্কিল বাড়বে ফলে তো হচ্ছে তত মানে মানে সাধারণত মানুষ চাইবে যে আমি একটা চাকরি পাই, ফলে তো এই স্কিলটা তৈরি করাটা হচ্ছে অ্যাট্রাকশন, যে এখান থেকে স্কিল তৈরি হচ্ছে হুইচ ইজ এমপ্লয়েবল, তোমার অনেক খরচ কম হচ্ছে, তুমি অনেক যখন ইচ্ছা পড়তে পারছো, এইগুলো তো বটেই। আমি তো এগুলো আমি বলছি এগুলো হচ্ছে, কিন্তু হিডেন এজেন্ডা হচ্ছে ওই দুটো, এটাই আর কি আমি কি বলতে চাইছি। ধন্যবাদ। ধন্যবাদ নীলাদ্বীপ। অনেকগুলি প্রশ্ন অপেক্ষা করছে। সৌমেন সেনগুপ্ত হ্যান্ড রেজ করেছেন, কিন্তু তার আগে আমরা রাহি সোরেনের প্রশ্নটা নেব। উনি চ্যাট বক্সে একটা প্রশ্ন লিখেছেন। আমি রাহি সোরেনকে রিকোয়েস্ট করব যে আপনি সরাসরি বক্তার কাছে প্রশ্নটা রাখুন, দয়া করে। হ্যালো দেবাশিস দা। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি প্রশ্ন লিখেছি যে it seems that we are moving towards disjointed learning and diminishing human interaction. After all, আমরা তো সোশ্যাল অ্যানিমাল, এটার কোনো না কোনো গুরুত্ব নিশ্চয়ই আছে বলে আমার ধারণা। কিন্তু এটা কি মনে হয় যে এই যে ডিমিনিশিং ইন্টারাকশন
যেটা আশা করি আরো বাড়বে এরকম একটা পরিকাঠামোতে, এটা কি নলেজ ইকোনমিকে কোনোভাবে এফেক্ট করবে বলে মনে হয়? মানে প্রথমত যে আমরা সোশ্যাল অ্যানিমেল, এইটা নিউলিবারাল ফিলোসফি বিশ্বাসী করে না। আচ্ছা, মানে তারা মনে করেন যে হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল, মানে আসলে ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিভিজুয়াল, যে ফলত এই যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানে প্রত্যেকটা রিফর্মের পেছনে, যেখানে সেটা আমাদের বিদেশে হোক এখানে হোক, বলা হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল এক্সিলেন্সটাকে আর কি আমি ডেভেলপ করব, নট অ্যাজ আ সোসাইটি। এবং নলেজ ইকোনমিতে মানে আমি যেটা এখন, এইটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখন নলেজ ইকোনমিতে আলটিমেটলি এটা নলেজ ইকোনমি লাভবান হবে কি হবে না এখান থেকে সেটা অন্য কথা, যে একটা সোশ্যাল ফর্ম না থাকলে অন্য করে মানে ইন্ডিভিজুয়ালরা গিয়ে মানে আরো ভালো এক্সেল করতে পারবে কিনা সেটা অন্য কথা। কিন্তু নিউলিবারাল মানে কৌশল আর কি সেটাই বিশ্বাস করেন যে যদি আমি কেবলমাত্র একটা এমন সোসাইটি তৈরি করব যে তারা হচ্ছে মার্কেট সিগন্যালেই তারা রেসপন্ড করবে, অন্য কোনো সিগন্যালে না। এবং তাতে করে, এবং হচ্ছে যেহেতু ইকোনমিটা বলতে আমরা একটা মার্কেট ইকোনমির কথাটাই মেইন স্ট্রিমে বোঝাই, পরে সেখান থেকে মার্কেট ইকোনমি তার জন্য তো ফ্লারিশ করবে এবং ডেভেলপ করবে আর কি। ধন্যবাদ রাহিদি। আমরা এবার চলে যাই সৌমেনদার প্রশ্নে। সৌমেনদা। নমস্কার দেবাশিস বাবু, অসাধারণ একটি বক্তৃতা শুনলাম। আমি ইতিহাসের ছাত্র, ইতিহাস চর্চা করি। আমার একটা অদ্ভুত আশঙ্কা এই মুহূর্তে ইদানিংকালে তৈরি হয়েছে। একদিকে যেমন আপনি বললেন যে কর্পোরেট পলিটিক্স বা ইকোনমিক পলিটিক্স এর সঙ্গে পুরো প্রিভেলিং এডুকেশন সিস্টেমটাকে জুড়ে দেবার চেষ্টা হচ্ছে, কর্পোরেটের চাহিদাকে পূরণ করবার চেষ্টা হচ্ছে। এটা কি আপনার মনে হয় না পাশাপাশি যে এই প্রিভেলিং পলিটিক্যাল সিনারিওতে পলিটিক্যাল ইন্টারেস্টকে কেটার করবার জন্য বিশেষ করে ইতিহাসের মতো বিষয়কে আক্রমণ করা হচ্ছে, এবং আমরা এতকাল ইতিহাস বলে যা জেনে এসেছি সেইটাকে কোথাও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে, যার জন্য এই কিছুদিন ধরে আলোচনা চলছে, ইরফান হাবিব, রমিলা পাররা আলোচনা করছেন ডিফেন্ডিং ইন্ডিয়ান হিস্ট্রি। এই জায়গাটায় আমাদের পৌঁছতে হচ্ছে। ফলে এটা কি কোথাও মনে হয় না যে নিউ এডুকেশন পলিসির মধ্যে কোথাও কর্পোরেট পলিটিক্স এর সঙ্গেও এই প্রিভেলিং পলিটিক্যাল সিনারিও অনেক ক্ষেত্রে আমাদের এই যেটা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইতিহাসের যে কন্টেন্ট, সেটাকে কোথাও একটা ভয়ঙ্কর ভাবে আক্রমণ করছে? এই বিষয়ে আপনার মতামতটা জানতে পারলে ভালো লাগবে। আমি একদমই আর কি একাডেমিক্স এর মানুষই নই, আমি তাও এটা একটু আমার ওপিনিয়ন, মানে ইতিহাসকে খুন করতে পারলে আর কি অনেক লোকের সুবিধা, মানে প্রচুর লোকের সুবিধা। তো ইতিহাসকে মানে ইতিহাস সবসময় আর কি আক্রমণের মুখে পড়েছে। মানে আমি একদম আমাদের মানে 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 বামপন্থীরা যত ইতিহাস আঁকড়ে ধরতে চেয়েছেন, মানে ইতিহাসের ধারা করতে চেয়েছেন, তত হচ্ছে যে ইতিহাস নেই, মানে এই কথাটা তো মানে মানে একটা অংশ প্রবল ভাবে সবসময় বলে যাচ্ছেন যে আর কি ইতিহাস বলে কিছু হয় না, এবং এবং মানে ইতিহাস বলে কিছু হয় না, এবং সেই সঙ্গে আর কি ইতিহাস মানে সমস্ত পরিচয় ভুলিয়ে বা হচ্ছে সমস্ত বিবর্তন ভুলিয়ে যে তুমি একটা প্রেজেন্ট মানে মানে এই মুহূর্তে তুমি একটা ইন্ডিভিজুয়াল, তোমার একটা মানে আর্থিক মোটিভ যে তোমার স্বাধীনতা। এখন এই যে ব্যক্তি স্বাধীনতাটাকে মানে এত হাইলাইট করা হচ্ছে এবং সেটা এত বেশি আকর্ষণীয় হয়ে পড়ছে বা প্রচন্ডভাবে আকর্ষণীয় হয়ে পড়ছে যে ব্যক্তি স্বাধীনতা, মানে আমাদের মানে এই যে মানে ধরুন যে আগে মানে আমি মানে একটু অপ্রাসঙ্গিক তাও বলছি, আমি রাজ্য সরকারের যখন আমি চাকরি করতাম তখন হচ্ছে শ্রমিক মালিক যে বিবাদ হতো, তখন যখন শ্রমিক মালিক বিবাদগুলো মেটানো, যখন তারা আসতেন তারা সংঘবদ্ধভাবে, একটা ইউনিয়ন এসছে এবং তারা
কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করছেন। এবং সবচেয়ে যেটা মানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, দুপক্ষের মধ্যে একটা মানে মানে একটা মিউচুয়াল ইন্টারেস্টটা তারা কিন্তু বুঝতেন। একটা শ্রমিক সংগঠনও বুঝতেন যে এই যে হচ্ছে কারখানাটা পুরো বন্ধ হয়ে গেলে হচ্ছে আমার কিছু থাকবে না, আর সেটা কিন্তু অথরিটি, অর্থাৎ এক ধরনের মিউচুয়াল ডিপেন্ডেন্স বলবো না, এক ধরনের একটা মানবিক ব্যাপার ছিল যে, এবং এরা বুঝতে পারতেন যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিন্তু আজকাল আপনি যে কোনো রকম বিরোধ আপনি মেটাতে চান, তার প্রথম হচ্ছে যে মানে মানে ওটা ওর সমস্যা, এটা হচ্ছে এর সমস্যা, মানে এটা তো আমার সমস্যা না। মানে আমাদের বাড়িতেও ছেলে মেয়েরা এখন কিন্তু এই ভাষাতেই তারা কথা বলছে যে এটা আমার সমস্যা না। এখন মানে এইটা আসছে এক ধরনের ওই যে তারা মানে ইতিহাস বিচ্ছিন্নতা থাকে, এবং হচ্ছে আমাদের মানে ক্রমশ তো ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা তো করা হচ্ছেই, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেটা আমি আর মানে করতে চাই না, মানে নানা দিক দিয়ে আর কি ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, ইতিহাসকে আক্রমণ করা, সেটা তো ঘটছেই। এবং সে কারণ মানে ইতিহাসের শিক্ষাগুলো বা হচ্ছে যেভাবে আমাদের ঐতিহাসিকভাবে আমাদের মানে সমাজগুলো ভাঙছে গড়ছে, সেই জায়গাটাকে যদি ভুলিয়ে দিয়ে শুধু ইন্ডিভিজুয়াল দাঁড় করিয়ে দেওয়া যায়, তো সেটা তো একটা মানে মানে খুব গুরুত্বপূর্ণ কৌশল তো বটেই। ধন্যবাদ দেবাশিস। ধন্যবাদ সৌমেন দা। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কুমার আমি জিন্দা। হ্যাঁ, ঠিক প্রশ্ন নয়, হয়তো কিছুটা আর কি দেবাশিস দা যে অসাধারণ সুন্দর বক্তব্য রেখেছে তার সঙ্গে কিছু অ্যাডিশন করার জন্যে। দেবাশিস দা, তুমি যে এটার কথা বললে, নেশন অ্যাট রিস্ক রিপোর্ট 1983 ইউএসএ তে, এবং সেখানে তারা যে আশঙ্কা প্রকাশ করছে যে যে শিক্ষা আমেরিকার শিক্ষা ব্যবস্থায় দেওয়া হচ্ছে তাতে এমপ্লয়েবল গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে না, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও হয়েছে। আমার যেটা মনে পড়ছে, 90s এর শেষের দিকে মিস্টার কার্নিক, উনি বোধহয় সফটওয়্যার অ্যাসোসিয়েশন, এরকম একটা সফটওয়্যার এন্টারপ্রেনার্সদের একটা অ্যাসোসিয়েশন, তার প্রেসিডেন্ট ছিলেন। উনি কোনো এক বম্বে ইউনিভার্সিটি বা কোনো একটা ইউনিভার্সিটির কনভোকেশনে বলেছিলেন 95% অফ আওয়ার গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েবল। আর তখন ইউজিসির চেয়ারম্যান ছিলেন প্রফেসর ইয়াশপাল, এবং আমার মনে আছে প্রফেসর ইয়াশপাল কোন একটা সাক্ষাৎকারে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যখন, যে 95% অফ আওয়ার গ্র্যাজুয়েটস আর নট এমপ্লয়েবল, এটা কার্নিক বলেছেন, আপনার কি মতামত? তা উনি তখন বলেছিলেন যে ইট ইজ নট দ্য ডিউটি অফ দ্য ইউনিভার্সিটিজ টু প্রডিউস এমপ্লয়েবল গ্র্যাজুয়েটস, universities will produce graduates. It is the duty of the corporates or whoever the employer may be to train them to make them employable. হ্যাঁ, কিন্তু যেটা দেখা গেল, এই প্রফেসর ইয়াশপালের এই বক্তব্যটা কোথাও কিন্তু প্রাধান্য পেল না, প্রাধান্য পেল এই কার্নিকের বক্তব্যটা। এবং একদম এক্স্যাক্টলি, মানে আমি এইটা জানতাম না, কিন্তু এই নন্দদত্ত নীলেকেনি যে বলছেন, মানে তিনিও তো কো-ফাউন্ডার অফ ইনফোসিস। এক্স্যাক্টলি। ফলে তো এই যে আইটি এবং হচ্ছে এই যে যশপাল যেটা বললেন, কিন্তু মুশকিল হচ্ছে কি আসলে পাবলিক, ওই যেটা বললাম যে পাবলিক পারসেপশন, যে আমার পুরো উল্টো আসলে। মানে তারা হচ্ছে চাকরি, যে আমার শিক্ষা শেষে চাকরি, শিক্ষা শেষে চাকরি সত্যি যদি আমি মানে ওই মানে যেমন দেখা যাচ্ছে, আমি সাবজেক্টের নাম করতে চাই না, ওটা হচ্ছে না, ফলে তো ওটা খারাপ। মানে এই যে খারাপ ব্র্যান্ডিংটা, এটা চাকরির সঙ্গে জুড়ে দেওয়া, হ্যাঁ, সেইটা তো খুব মানে ভালো, মানে খুব ভালো বাংলা ভাষায়, মানে খারাপ বাংলায় হচ্ছে এটা পাবলিক মানে খেয়েছে একদম। না, আরো একটা উদাহরণ হিসেবে বলা যায়, এটা খুব প্রত্যক্ষভাবে এখানে যারা আছে সবাই হয়তো জানেও, যেমন আমরা দেবাশিস দা, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তখন ইঞ্জিনিয়ারিং এর টপ ইনস্টিটিউট ছিল কানপুর আইআইটি। হ্যাঁ, সবাই সেটাকে একটা ডেস্টিনেশন, বেস্ট ডেস্টিনেশন বলতো,
এবং আইআইটির যে এই পরীক্ষাটা হতো তার লিস্টের টপের দিকে যারা হতো তারা আইআইটি কানপুর প্রেফার করতো। কিন্তু 2000-এর পর থেকে আমি শুনেছি বা দেখা যায় পুরো চিত্রটা বদলে গেছে। এখন আর কানপুর আইআইটি টপ ডেস্টিনেশন নয়, এখন টপ ডেস্টিনেশন হচ্ছে বম্বে আইআইটি আর দিল্লি আইআইটি, আর তারপরে এখন নাকি মাদ্রাজ আইআইটি। তার কারণ হচ্ছে যে কানপুর আইআইটি কানপুরে লোকেটেড, আর কানপুরটা কোনো ক্যাপিটাল সিটিতে নয়, একটু সেই অর্থে ইন্টেরিয়ারে সরে গেছে। হ্যাঁ, কিন্তু দিল্লি আইআইটি, বম্বে আইআইটি এগুলো যেহেতু স্টেট ক্যাপিটালে আছে এবং ইন্ডাস্ট্রি সঙ্গে তাদের রিলেশন ভালো, তাই এখান থেকে প্লেসমেন্ট ভালো হয়। এটা ছাড়াও আরেকটা কারণ, মানে অ্যাটলিস্ট বম্বে আইআইটিতে আছে, বম্বে আইআইটি কিছু কোর্স ডেভেলপ করেছে যেটা একদম মানে কর্পোরেটের জন্যই ডেভেলপ করেছে। হ্যাঁ, একদম আরো আছে। হ্যাঁ, সেগুলো তো আরো অ্যাডেড। ফলে তো পাবলিক মানে হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে বলতে পারি যে কেন, কিন্তু এটা পাবলিক খাচ্ছে, ফলে তো একদম পাবলিক খাচ্ছে, ফলে তো তারা কিন্তু খুব শর্ট টার্ম যে হচ্ছে আমার এই চাকরি, আমার শিক্ষা শেষে চাকরি হচ্ছে কিনা, তারা অত এই ফ্র্যাগমেন্টেশন, অত ওই হেন আমার ওই চিন্তা অপর চিন্তা, এই জায়গাগুলো অনেক মানে সেকেন্ডারি, অনেক মানে তলায় চলে গেছে আর চলে গেছে। আর একটা এর জায়গায় আমার একটা এখনো একটু দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিলেবাস, যেটা ইউজিসি সিবিসিএস করেছে আমাদের দেশে, এবং ইউনিফর্ম সিলেবাসের মাধ্যমে সিলেবাসের কন্টেন্ট সব জায়গায় এক করার চেষ্টা করছে। এক কথা, এইটা যে কতটা সাকসেসফুল হবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু যাই হোক, অন্তত খাতায় কলমে তো এক কন্টেন্ট দেবার একটা প্রচেষ্টা আছে। আমার যেটা হচ্ছে যে এই যে নিও লিবারাল যে মোটিভটা বলা হচ্ছে, নিও লিবারাল মোটিভে সাপ্লায়ারের কাজ হচ্ছে কিন্তু কাস্টমাইজেশন। হ্যাঁ, সেই ধরো কর্পোরেটেতে ওই তুমি যে টয়োটার একটা উদাহরণ দিলে, বা আজকের আইটি সেক্টর, মানে ইন্ডিয়ান আইটি সেক্টর যেটা করে, তো সেটা বেসিক্যালি কাস্টমাইজেশন, সেইখানেই তার সাকসেস বা ফেলিওর। হ্যাঁ, তা এই নিও লিবারাল রেজিমে আমরা যদি ইন্ডিভিডুয়াল লিবার্টি এটাকে যদি প্রমোট করতে চাই, তাহলে কিন্তু সাপ্লাই সাইড থেকে, মানে ইউনিভার্সিটি বা এডুকেশন ইনস্টিটিউশনের দিক থেকে একটা কাস্টমাইজেশন দরকার আছে। হ্যাঁ, কিন্তু এই ইউনিফর্ম সিলেবাস করে তার মধ্যে এই কাস্টমাইজেশনটা কিরকম ভাবে হবে? এক হচ্ছে একটা কাস্টমাইজেশন তুমি যেটা বললে যে যখন ইচ্ছা আমি কোর্সটা নিতে পারি, যখন ইচ্ছা আমি পড়ে নিতে পারি, কিন্তু এছাড়াও একটা বোধহয় ফার্দার কাস্টমাইজেশনের প্রয়োজন আছে। সেইটা কেমন করে হবে সেটা আমার কাছে একটু ধোঁয়াটে আর কি। সেইটাতে একটা আরেকটা জিনিস আমার নিজেরই সন্দেহ আছে যে মানে মার্কেট তো মানে ধর হচ্ছে আইটি মার্কেট মানে কিছুদিন বুম ছিল, এখন তো আবার কমের দিকে, ফলে তো মানে এই মানে কখন কোনটার চাহিদা আছে সেই মতো করে মানে কোর্সকে আমি তাৎক্ষণিক আমি কি করে পাল্টাবো, সেটা আমার একটা মানে ইয়ে আছে, মানে আমার নিজেরই একটা এটা মানে কৌতূহল আছে দেখার। হ্যাঁ, আর ওই এনআরএফ র্যাঙ্কিং, ন্যাক র্যাঙ্কিং, আমার মনে হয় এটার প্রয়োজনীয়তাটা বাড়ছে দিনকে দিন। মানে যত তুমি এই মানে এক ধরনের ইউনিফর্ম সিলেবাস করবে, তার মধ্যে কিন্তু তোমাকে সিগন্যাল দিতে হবে যে কোন এডুকেশন ইনস্টিটিউশনটা বেটার, হ্যাঁ, যেটা মানে অন্য দেশে যেটা চালু আছে। হ্যাঁ, এখন অন্য দেশে হয়তো র্যাঙ্কিং নয়, মানে ওরা পাবলিক পারসেপশনই একটা পাবলিক পারসেপশন, কিন্তু এখানে র্যাঙ্কিং এবং বেসিস করে বলে দিতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা তার প্যারামিটার গুলোর মধ্যে যদি তুই দেখিস, দেখবি যে বিশাল অংশের আছে যার সাথে কোনো মানে আমাদের মনে হয় অ্যাপারেন্টলি শিক্ষার সম্পর্কটা নেই। না না, একটা বোধহয় ন্যাকের একটা আছে যে পাবলিক পারসেপশন অ্যাবাউট দ্য কোর্স অফ ইওর কোর্স, এনআরএফ আছে। হ্যাঁ, পাবলিক পারসেপশন অ্যাবাউট ইওর কোর্স। হ্যাঁ, এরকম প্রচুর আছে এরকম। এইগুলোই আমার বলার ছিল। ওই কানেক্টরকে আমি জানতাম না।
আমার 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 আরেকটা জিনিস একটু বলার আছে যে কর্পোরেট হাউসগুলো এখন নিজেরাই মানে তাদের সাপ্লাই লাইনটা ঠিক রাখার জন্য ইনস্টিটিউশন তৈরি করছেন, এবং এইটার ইতিহাসটাও কিন্তু বহু পুরনো। কারণ টাটারা অনেক আগেই শুরু করেছে, টিআইএফআর বলুন বা টিস বলুন, অনেক আগেই শুরু করেছে। এখন যেটা বিড়লারাও শুরু করেছে, অনেক আগেই তারা শুরু করেছে। এখন এটা আরো অনেক ভাবে বেড়ে গেছে। মানে এটাও কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আশা করি দেবাশিস দা আপনিও একমত হবেন, কর্পোরেট হাউসগুলো এখন নিজেদের সাপ্লাই লাইনটা ঠিক রাখার জন্য নিজেরাই এডুকেশন সেক্টরে ওরা ইনভেস্টমেন্ট করছে। এইটা আমার অবশ্য আরেকটা মত আছে, এটা শুধু যে সাপ্লাই লাইন ঠিক রাখার জন্য, এডুকেশন সেক্টরে এখন লাভ, মানে খুব একটা লাভের জায়গা হয়ে গেছে আর কি, খুব লাভের জায়গা হয়ে গেছে। যে মানে এটা আপনি টাটা বিড়লা লেভেলটা ছেড়ে দিন, আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসেন, যে এই যে টিআইএফআর কে কিন্তু ওই লাইনে মানে সাপ্লাই লাইন ঠিক করার জন্য হ্যাঁ, টিআইএফআর হয়েছিল এটা বলা যাবে না। হ্যাঁ সেটাই, মানে এখন যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা ঘটছে এটা কিন্তু সাপ্লাই লাইন বলে অতটা নয়, কিন্তু অনেক বেশি হচ্ছে যে এডুকেশন সেক্টর থেকে স্ট্রেট কাট লাভ করা। মানে লাভ আমি করা, হোটেল হ্যাঁ। বিজনেসেও করতে পারতাম, আমি হোটেল বিজনেসের থেকে বেশি লাভ এডুকেশন বলে আমি এখন আর কি এডুকেশনে করছি। না না, একদমই আপনারা যদি একদমই তাই, বিকেলে একদমই তাই। মানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম টিআইএফআরও কিন্তু এখন মানে টিআইএফআর যেটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট ছিল, মানে যেহেতু আমার কিছু ছাত্রছাত্রী ওখানে আছে, এখন আচ্ছা, তারা আচ্ছা। কিন্তু অ্যাপ্লাইড দিকে ঝুঁকছে। হ্যাঁ ফলে সে তো আছে, হ্যাঁ, ফলে সেটা এই শিফটিংটা কিন্তু হচ্ছে। সে তো আছে, সে তো আচ্ছা। একটা বম্বেতে একটা ইনস্টিটিউট আছে, ওটা আগে ওটা একটা বম্বে ইউনিভার্সিটি ইনস্টিটিউট ছিল, যে বম্বে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, এখন ওটা আলাদা ইউনিভার্সিটি হয়ে গেছে। সেইখানে সেইখানে মানে আমি নিজে ওখানে আর কি বেশ কয়েকবার ওখানে আমি গিয়েছি, যে সেখানে মানে গোটা ফান্ডিংটা হয় হচ্ছে কর্পোরেট ফান্ডিং কেমন হয়, যে কর্পোরেটের যে R&D কাজটা সম্পূর্ণ এরা করে অ্যাজ প্রজেক্ট, এবং সেটা এবং যারা আর কি এখানে ওই প্রজেক্টে কাজ করছে তাদের ওই মানে কিছুদিন মানে এইটা প্রজেক্ট শেষ হওয়ার পর ওই কর্পোরেটে অ্যাবজর্ব হওয়ার সম্ভাবনা মানে খুব বেশি থাকে, সেগুলো আছে। কিন্তু আমি বলছি একটা বড় অংশ ইনভেস্টমেন্ট, আমি ধরুন যে আমি আমাদের বিশেষত আমি পশ্চিমবঙ্গটা নিয়ে বেশি বলতে চাই, এই যে রোজ এই যে এত বিএড কলেজ মানে গজিয়ে উঠছে, বিএড এ সত্যি সত্যি কি আমাদের টিচার তো এখন মানে নিয়োগই হচ্ছে না। আমাদের এই তো হোটেল ম্যানেজমেন্ট কোর্স, এই কি বলে তো হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স রোজ নিত্যদিন গজিয়ে উঠছে। এরা কিন্তু ওই শর্ট টার্ম একটা লাভ করে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমি কোনো গ্রুপের নাম করলাম না, সেটা ইয়ে হয়ে যায় বলে, কিন্তু এইটা কিন্তু ঘটছে আমাদের, যে আমি যে সেক্টরে করতে পারতাম আমি এখানে দেখছি ইজি লাভ, আমি আর কি এখান থেকে আমি লাভ করে বেরিয়ে যাবো। বিএড এর যে মুহূর্তেই আমাদের স্কুল সার্ভিস কমিশনটা একটুখানি ইয়ে পড়েছে, এখন বিএড এর এবং বিএড এ মানে খুব ইন্টারেস্টিং, আপনারা মানে খুব মজা পাবেন শুনে, যে বিএড এ যখন নাকি ওই মানে বিএডটা কম্পালসারি করা হলো, এবং মানে রাতারাতি বিএড কলেজ খুলে গেল। কেমন করে খুলে গেল সে তো আমি আর বলতে চাই না, সেগুলো অফিসিয়াল সিক্রেট। মানে একটা বাঁশবনকেও মানে বিএড কলেজ বেশি দিতে হয়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এবারে তার ফি নিয়ে কেমন করে নেগোসিয়েশনটা হলো, যে গভর্নমেন্ট একটা ফির কথা বললো, এবং বিএড কলেজগুলো যারা প্রাইভেট বিএড কলেজ তারা রেজিস্ট করলেন না, এটা হবে না, হেন তেন। এইবারে দেখা গেল যে ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিএড কলেজরা এদের মানে অনেক নেগোসিয়েট করে ফি ধার্য হলো। এরা বলেছিল আমাদের 1.5 লক্ষ টাকার কমে হবে না ইত্যাদি, অনেক নেগোসিয়েট করে ওটা বোধহয় 85,000 ওটা ঠিক হয়েছিল। তারপরে দেখা গেল ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিএড কলেজগুলো এরা অফার করছে বিএড 35,000 টাকায়, এবং ক্লাস করতে হবে না, স্টেট কাট ক্লাস করতে হবে না। সঙ্গে সঙ্গে এই রাজ্য থেকে যে ছাত্ররা বিএড, এবং একটা বিশাল অংশ ওখানে বিএড করতে আরম্ভ করলো। আমি খালি ওখানে 35,000 টাকা খালি দিয়ে দিতে হয়, ব্যাস, আর কিছু করতে হবে না। এখানকার রাজ্যে বিএড পড়াটা এবার মুহূর্তের মধ্যে সিট ফাঁকা হতে আরম্ভ করলো, একদম মুহূর্তের মধ্যে। এরা কিন্তু এই বিএড কলেজে এই বিরাট ইনভেস্টমেন্ট যেখানে হলো, তো এটা কিন্তু সাপ্লাই লাইন, এটা একদম স্ট্রেট কাট। তখন বিএড এর খুব ডিমান্ড, মানে লোকজন জমি বাড়ি বিক্রি করেও তারা বিএড করেছে। এখন হয়ে গেছে সেই খেল খতম, পয়সা হজম, শেষ।
এখন কি বিএড কলেজে সিট ফাঁকা যাচ্ছে? একদম, কারণ ও এখন 35,000 টাকাতে উত্তরপ্রদেশে পড়া যাচ্ছে। উত্তরপ্রদেশে পড়া যাচ্ছে এবং ওখানে অনলাইনও নয়, ইনভিজিবল লাইন একদম। হ্যাঁ, কিছুই নেই, মানে ওখানে একটা টাকা দিয়ে দিলেই হবে। এবং আরো মারাত্মক হচ্ছে যে আপনারা কেউ বিএড শিক্ষার সাথে জড়িত কিনা আমি জানি না, এনসিটির যা রেগুলেশন 14 সালে যেটা হয়েছে সেখানে তো মানে বিএড কলেজে যে শিক্ষকরা পড়াবেন যে তাদের ক্ষেত্রে মাপকাঠি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবং হচ্ছে কিছুদিন আমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির বিএড কলেজগুলো দেখতে হয়েছিল, মানে নিদারুণ অভিজ্ঞতা যে একটি ছেলে পশ্চিমবঙ্গ থেকে সে গ্র্যাজুয়েশন করছে, 42-43% পাচ্ছে, সে এবারে তারপরেই চলে যাচ্ছে ওই একটা রকম মধ্যপ্রদেশ কি উত্তরপ্রদেশ, তারপরে দেখা যাচ্ছে সে এমএসসি তে 75, বিএড এ 85, এমএড এ 95, মানে পিএইচডি তে যদি কোনো মার্কস থাকতো তাহলে পিএইচডি তেও মার্কস দিয়ে দিত। এবং হচ্ছে সেইটা করে তারা যখন নাকি এখানে আসছে এগুলো সব অ্যাকসেপ্টেড, ফলে তো তাকে যখন একটি প্রাইভেট বিএড কলেজ তাকে নিয়োগ তাকে করতেই হচ্ছে কারণ তার মার্কস সবচেয়ে বেশি। এবং যেটা সমস্তটা কিভাবে মানে করা হয়, ফলে তো আর কি এইটা কোনো সাপ্লাই নয় না, একদম হচ্ছে প্রফিট আমি তুলবো যে হচ্ছে। এবং তাদের ক্ষেত্রে যে ওই যে অ্যাকুইটেন্স রোলে তাদের ইউজিসি স্কেল দিতে হবে এবং তারপরে সেটাকে ওই ইনকাম ট্যাক্সের টুকুনি ছাড় দিয়ে বাকি বেশ কিছু টাকা তার থেকে একদম ক্যাশে ফেরত নিয়ে নেওয়া হচ্ছে। এ তো মানে সারা দেশ জুড়ে হয়েছে এই জিনিস। ধন্যবাদ। এটা সাংঘাতিক তথ্য, মানে এই পরের শেষের যে তথ্যটা দিলেন দেবাশিস বাবু, এটা সাংঘাতিক। এটা সারা দেশ জুড়ে হচ্ছে, মানে এই তো বললাম তো এডুকেশনের একটা দিক তো এই, আরেকটা দিক হচ্ছে একদম মানে সস্তা, মানে ইন্ডাস্ট্রি। ধন্যবাদ কুমারজিৎ দা, ধন্যবাদ সৌমেন দা। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, দেবাংশু দা। দেবাশিস বাবু নমস্কার। বলছি যে এই শেষ মুহূর্তে এসে আপনি মার্কস সম্পর্কে অনেক কিছু বললেন যে তারা এত মার্কস পেয়ে বেরিয়ে আসছে ইত্যাদি, সেইটা তো আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে সেই ট্রেন্ডটা, মানে একদম বুনিয়াদী শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বোধহয় সেই ট্রেন্ডটা দেখা যাচ্ছে। অসম্ভব নম্বর মানে হচ্ছে চাকরি করি, তো আমি চাকরিটা খোয়াতে পারবো না মানে বিষয়ে কথা বলে। ঠিক আছে। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? আমি ধরে নিচ্ছি আর কারোর কোনো প্রশ্ন নেই, ফলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করব। শুধু শেষ করার আগে একটি ঘোষণা যে পরের মঙ্গলবার অর্থাৎ 17ই আগস্ট সন্ধ্যে 7টা, পরের মঙ্গলবার 17ই আগস্ট সন্ধ্যে 7টায় আমাদের এই পাঠচক্রের দ্বাদশ পর্বে আমাদের সঙ্গে বক্তা হিসেবে থাকবেন শ্রী দীক্ষিত সিংহ মহাশয়। তার বক্তব্যের বিষয় রবীন্দ্রনাথের পল্লী পুনর্গঠন প্রয়াস, রাষ্ট্র, সমাজ ও জনকল্যাণ। আরেকবার বলি, রবীন্দ্রনাথের পল্লী পুনর্গঠন প্রয়াস, রাষ্ট্র, সমাজ ও জনকল্যাণ। এই বিষয়ে আমরা শুনব শ্রী দীক্ষিত সিংহ মহাশয়ের কাছে আগামী মঙ্গলবার 17ই আগস্ট। দেবাশিস বাবুকে আমাদের অসংখ্য ধন্যবাদ সাহিত্যিকার তরফ থেকে যে উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন এতক্ষণ। যারা আমাদের সঙ্গে বাকিরা যারা ছিলেন শ্রোতা, দর্শক এবং যারা আলোচনায় পার্টিসিপেট করে এই গোটা সেশনটাকে আরো এনরিচ করলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাহিত্যিকার তরফ থেকে। ভালো থাকবেন, আশা করি পরের মঙ্গলবার দেখা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।